আসসালামু ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা শুরু করতে পারি কিনা? 31 জন জয়েন করেছে ইনক্লুডিং মি। জি স্যার, শুরু করতে পারি স্যার। অনেকে হয়তো এখনো জয়েন করে নাই, কিছু করার নেই, আমরা অপেক্ষা করছিলাম যে বাকিরা আসবে। তো আমরা সেদিন যেখানে শেষ করছিলাম ওখান থেকে আরো 2-3টা স্লাইড এই টপিকস থেকে দেখে, অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্ট রিলেটেড যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম। আমরা মূলত প্রথমে আলোচনা করেছি যে আমাদের দেশে ইম্পোর্ট প্রসিডিউরটা কি, এক্সপোর্ট প্রসিডিউর গুলি কি, ব্যারিয়ার্স গুলি কি কি আছে, টেরিফ ব্যারিয়ার্স, নন টেরিফ ব্যারিয়ার্স, এবং এট দ্য সেম টাইম আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যে এলসিকুলার প্রসিডিউর কি এবং ফিসক্যাল ইনসেন্টিভ গুলি গভর্নমেন্টকে দিয়ে থাকে এবং কোন কোন পণ্যগুলি প্রায়োরিটি সেক্টরে আছে, কোন কোনগুলি আমাদের রেস্ট্রিকশন মধ্যে আছে, আর ডাইভার্সিফিকেশনের জন্য আমাদের কি কি করা উচিত, অর্থাৎ একটা পণ্যের উপর বা দুইটা পণ্যের উপর নির্ভরশীল থাকাটা একটা ইকোনমিক রিস্ক। এবং এটা একটা উদাহরণ হলো যে কোস্টারিকা এরকম তাদের একটা বা দুটা পণ্যের উপরেই ছিল, এবং ভেনেজুয়েলাও তাই, সরি ভেনেজুয়েলা এবং নাইজেরিয়া শুধু তেলের রপ্তানির উপরে তারা নির্ভরশীল ছিল। পরবর্তীতে যখন দেখা গেল যে হঠাৎ করে তেলের দাম কমে গেছে, অর্থাৎ জ্বালানি তেল যেটা তারা রপ্তানি করতে বিদেশে, এটা হঠাৎ করে অর্ধেকের নিচে নেমে চলে আসছে, তখন তারা যে সমস্ত মানুষকে সুযোগ সুবিধা, বিভিন্ন রকমের স্বাস্থ্য, শিক্ষা, আবাসিক যে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছিল এবং কর্মসংস্থানের যে সমস্ত সুযোগগুলি সৃষ্টি করেছিল সেগুলির উপরে বিশাল প্রভাব পড়ে এবং হঠাৎ করে অনেক মানুষ কর্মহীন হয়ে যায়, অনেকেরই খাবার অর্ধেক কিনতে হয়, এরকম অনেক রকমের মানে লাইফ স্টাইল এবং লাইফ স্ট্যান্ডার্ড প্লাস কোয়ালিটি অফ লাইফ বিশাল অধপতন ঘটে। এবং সেখানে পরবর্তী সরকার টাকা প্রিন্ট করে, অর্থাৎ টাকশাল থেকে টাকা বের করে দেওয়া শুরু করলো, কিন্তু ওইটা দিলে যেটা হয় সেটা হলো যে 80,000 টাকা লাগে এক জোড়া জুতা কিনতে, মানে এটা অনেক ভয়ঙ্কর। আইভরি কোস্টও এরকম হচ্ছে। তো সেজন্য এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, একাধিক পণ্যের সমাহার ঘটায়, সেটার উপর আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা এক্সপোর্টটাকে এক্সপান্ড করার জন্য প্লাস কি ধরনের স্ট্র্যাটেজি নিলে আমরা এই গ্লোবাল কম্পিটিটিভ মার্কেটে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট করতে পারবো। এইটা প্রথমে বলা হচ্ছে ইনক্রিজিং দ্য ইনস্টিটিউশনাল স্কিল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপাসিটি। এটা যদি গার্মেন্টস সেক্টর হয় তাহলে এরকম করতে হবে যে আমরা যাতে ফেল না করি, আমরা মার্কেটটাকে যাতে ধরে রাখতে পারি, অর্থাৎ গার্মেন্টস এর ওয়ার্কারদের, আমি সেদিন যেটা বললাম যে ইন্ডাস্ট্রিয়াল আর্গোনমিক্স, কমপ্লায়েন্স ইস্যু, এগুলি যদি আমরা ঠিক ধরে রাখতে না পারি তাহলে রানা প্লাজার মতো আরো 200টা ঘটনা ঘটবে, অনেকদের বলবো যে এখান থেকে আমরা আর নেবই না। এছাড়াও যদি আল্লাহ না করুক অন্য কোনো কারণে এখন যেটা হচ্ছে যে করোনা ভাইরাস জনিত কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে তাদের অনীহা আসে যে না বাংলাদেশে থেকে এই ধরনের বেশি ভাইরাস আক্রান্ত কারখানা থেকে যদি আমরা জিনিস নিয়ে ওরা ইনফেক্টেড হয়, তাহলে এরকম অনেকগুলি বিষয় আছে, অর্থাৎ কমপ্লায়েন্স ইস্যুটা এখানে ইম্পর্টেন্ট, লেবার রাইটস অ্যান্ড কমপ্লায়েন্স। তো এইটা এখন ইনস্টিটিউশনাল স্কিলস বলতে এগুলি বোঝায় যে আসলে ইনস্টিটিউট ইটসেলফ কমপ্লায়েন্স কিনা, কমপ্লায়েন্স কারখানা কিনা, তারা রাইটস থেকে ঠিক মতো এস্টাবলিশ করে কিনা, এবং ওয়ার্কিং ক্যাপাসিটি বলতে এখানে আসলে এই কারখানার ওয়ার্কারদের ইনক্লুডিং যে সমস্ত পাওয়ার কানেক্টিভিটি আছে, যেমন আমাদের দেশে এক সময় কিন্তু ঘন্টার পর ঘন্টার বিদ্যুৎ এবং ইয়ে না থাকার কারণে বন্ধ থাকতো, এখন সে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন জ্বালানি তেল ক্যাপটিভ যেটাকে বলি আমরা,
পাওয়ার প্ল্যান্ট, যে আমরা নিজেরা ছোট্ট একটা 10 কেবি বিশিষ্ট পাওয়ার প্ল্যান্ট তৈরি করি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে। আমরা ওই এটাতে ডিজেল দিয়ে ব্যবহার করে আমরা ওখান থেকে পাওয়ার জেনারেশন করে আমরা এটাকে ব্যবহার করছি। সরকার প্রাইভেট সেক্টর এটা ছেড়ে দিয়েছে। জ্বালানি তেলের দাম গত মোটামুটি বলা যায় যে 1 দশকের মধ্যে খুব একটা বাড়ে নাই, বরং কমেছে। কমলেও বাংলাদেশে আমাদের জন্য এটা সহনীয় অবস্থায় আছে, বাট দেয়ার ইজ এ রিস্ক অ্যাজ ওয়েল। যদি কোনো সময় বেড়ে যায় বা গ্যাস ভিত্তিক যে সমস্ত কারখানাগুলি চলছে, গ্যাসের যদি সংকট হয়, সবচেয়ে ভালো কথা যেটা সেটা হলো যে আল্লাহ পাক আমাদেরকে রহম করছে। কালকেও পরশুদিন একটা খবর দেখাচ্ছে যে সিলেটে 28 নম্বর কূপ থেকে গ্যাস পাওয়া গেছে বা এরিয়া থেকে অনেক গ্যাস মজুদ আছে এখানে। তো সেটা যদি দেওয়া হয় তাহলে আমাদের রান্না এবং প্লাস এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে গ্যাসের প্রেশার এটা হয়তো বেড়ে যাবে। So working capacity is also institutional skill এর সাথে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে বলা হচ্ছে strengthening the and expanding the product development কাউন্সিল। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে প্রোডাক্টের কিন্তু আমরা এর আগে কিন্তু বলেছিলাম যে একটা প্রোডাক্ট কিন্তু যে কোনো প্রোডাক্টে হোক এইটার ইন্টেলেকচুয়াল ওনারশিপটা, অর্থাৎ এটা যে ডিজাইন বা যেই পণ্যটা বের করছে, এটা ওষুধ হতে পারে, অন্য কোনো পণ্য সামগ্রী হতে পারে, প্লাস এটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের স্টেজে এটা কোনো ক্ষতিকারক নয়, এটা সায়েন্টিফিক মেথডে টেস্ট আউট করে এটা যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এটা বাজারে ছাড়তে হবে। হ্যাঁ, যেমন মেডিকেল রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট আমাদের দেশে কার্যকর আছে। আমাদের দেশে কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে এই যে টিকা অনুমোদন করলো, চাইনিজের টিকা আমদানি করার ক্ষেত্রে অনুমোদন দিল, বা বিদেশি যেগুলো যে ফাইজারের টিকা আনার জন্য, বা বাংলাদেশে যে টিকা আবিষ্কার করছে কোভ্যাক্স ব্যাঙ্গোভ্যাক্স যে টিকা, ব্যাঙ্গোভ্যাক্স টিকা যেটা, এগুলি সবই মানে একটা অথরিটি থাকবে। তারপর হচ্ছে প্রোভাইডিং আপডেটেড ইনফরমেশন টু দ্য এক্সপোর্টার্স অন এক্সপোর্ট মার্কেট। আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে অনেক সময় এই ইনফরমেশন গুলি কালেকশন করা সম্ভব হয় না, গভর্নমেন্ট কিন্তু হেল্প করতে হয়। গভর্নমেন্টের যে সমস্ত ফরেন মিনিস্ট্রির যে সমস্ত উইং গুলি বিভিন্ন দেশে আছে, দে হ্যাভ টু এক্সপ্লোর মার্কেট। আসলে বাংলাদেশের তো কূটনীতি মূলত অর্থনীতি ভিত্তিক হওয়া উচিত, এখানে ইকোনমিক ডিপ্লোমেসিটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। এই কারণে যে আমরা কিন্তু কারোর সাথে যুদ্ধে জড়াইলেও আমাদের অবস্থা তো ভালো না, আর যুদ্ধে জড়ানোর মতো কোনো পরাশক্তিও না, আমাদের পারমাণবিক শক্তি নিয়েও নাড়াচাড়া করার কিছু নাই, আমাদের কতগুলি যুদ্ধ জাহাজ আছে, কতগুলি মিসাইল আছে, কতগুলি ট্যাঙ্ক আছে, কতগুলি যুদ্ধ জাহাজ আছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা অন্যান্য দেশের সাথে ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা কতটা এগিয়ে থাকতে পারি, আমরা ইকোনমিক ডিপ্লোমেসিটা কতটা স্ট্রঙ্গার করতে পারি। এটাই আসলে এখানে এই ইনফরমেশনটা আসলে ওই ইকোনমিক ডিপ্লোমেসিটা স্ট্রং করলে আমরা সেখান থেকে ইয়ে করতে পারি। এক সেকেন্ড আমি একটু ফোনটা ধরি। হ্যালো, আচ্ছা, না না, এটা তো আমি সিগনেচার করে ইয়ের কাছে দিয়ে দিছি না, রবিনের কাছে। রবিনের কাছে আরে আমি তো বললাম আমি সিগনেচার করে দিচ্ছি, এই জন্যই তো আপনাকে বললাম যে অফিস থেকে এটা আবার কল করা। হ্যাঁ, জিজ্ঞেস করেন রবিনের আগে ফোন দেন যে রবিন ফাইল নিয়ে কার কাছে দিচ্ছে, তাহলে আপনি সত্যি ঘটনা পাবেন। তো ডিডি কে দিলে তাহলে ডিডির কাছে আছে, ডিডি কথা বলে কেন যেটা তার কাছে নাই, এটা আমার বাসায় থাকবে। আমি তো সিগনেচার করে দিয়েই দিছি। হ্যাঁ, তখন আমার বাসায় ছিল, ওটা ঠিক আছে, আমি 3টার দিকে সিগনেচার করে ছেড়ে দিচ্ছি। ওই যে অফিসের। আচ্ছা,
তো ইকোনমিক ডিপ্লোমেসি আমরা যেটা বলছিলাম যে ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ আমরা আসলে আমাদের দেশের যে রাজনীতি, সে রাজনীতির ডিপ্লোমেসি তো থাকবেই, কারণ রাজনৈতিক দলে ক্ষমতা যারা যারা থাকবে তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সমর্থন নিয়ে কাজ করার চেষ্টা করবে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করেন তখন দেখবেন যে অনেক বড় ধরনের বিজনেস ডেলিগেট নিয়ে যান। এই ডেলিগেটের কাজ হলো আসলে ওই দেশের ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক ভাবে কথাবার্তা বলে তাদের সাথে কি কি ব্যবসায়ের সুযোগ আছে সেটা সৃষ্টি করা এবং তাদের সাথে চুক্তি করা। এটা বিজনেস টু বিজনেস হতে পারে, B2B হতে পারে, অথবা G2B হতে পারে, এরকম। তো যে কোনো প্রক্রিয়া হোক, এই ইনফরমেশনটা কালেকশনের দায়িত্ব আসলে আমাদের এই এমবাসি গুলো, আমি মনে করি যে এটা সরকার কিভাবে করবে। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি অফ দ্য গভর্নমেন্ট, হাউ টু কালেক্ট ইনফরমেশন সো দ্যাট exporters can easily get access to the market in the remote area or the area that yet to be explore the potential market for us. তো এইভাবে আমাদেরকে সেটাই করতে হবে। অ্যাসিস্ট্যান্স ইন এস্টাবলিশিং seal of quality organizations to ensure where applicable the quality of the product. এখানে কোয়ালিটি অ্যাসুরেন্সটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আমরা জানি যে ISO 1400, তারপরে ISO 45000, ISO 9000, অর্থাৎ কিছু আছে সার্ভিস রিলেটেড, কিছু আছে ম্যানুফ্যাকচারিং রিলেটেড, কিছু আছে এনভায়রনমেন্ট রিলেটেড। এই যে ISO তো আসলে এটাও কিন্তু একটা বেসরকারি সংস্থা কর্তৃক সার্টিফিকেশনটা দেয়, এটা কিন্তু কিনতে পাওয়া যায় না। এটা টাকা দিলেই যে তারা দিয়ে দিবে এরকম না। তবে যদিও তাদের ইন্টিগ্রিটি নিয়ে কিছু কথা উঠছিল যে ISO 9000 কিন্তু অনেকেই হয়তো পেয়েছে বাংলাদেশে, বাট পরে ধরে রাখতে পারে নাই, প্রথম তারা বিভিন্ন ভাবে করেছে। এখন এটা যখন বিভিন্ন ক্রিটিক্স তৈরি হলো তখন তারা আবার একটু তাদের ইথিক্সের জায়গায় ব্যাক করলো এবং এখন তারা এই যে 45000 যেটা আমরা বলি যে এনভায়রনমেন্ট রিলেটেড, যে কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, হ্যাঁ, কতটা কমপ্লায়েন্স ইস্যু করে, তো এই সব বিষয়গুলিও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এনকারেজিং এস্টাবলিশমেন্ট অফ প্রোডাক্ট ওয়াইজ ডিজাইন সেন্টার্স। ডিজাইন সেন্টার্স গুলি যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে অনেক সময় হয় না, বিল্ডিং ডিজাইন করে একজনে, আবার ড্রয়িং ডিজাইন একজনে করে, কনস্ট্রাকশন আরেকজনে করে, রিয়েল এস্টেট কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সিভিল ইঞ্জিনিয়ারের কাজ আর আর্কিটেক্টের কাজ আলাদা। সেই জন্য প্রোডাক্ট ডিজাইনটা যত বেশি হবে, যেমন কিছু কিছু প্রোডাক্ট ডিজাইন কিন্তু যারা বায়ার আছে তাদেরই কিন্তু কৌশল আছে। যেমন যারা একটা কৌশল এরকম যে তাদের মার্কেটের মধ্যে তারা দেখে যে কাস্টমার দোকানে আসে, আইসা দেখে কোন ড্রেসটা তারা বেশি পছন্দ করে এবং বিভিন্ন ফেস্টিভ্যালের সময় তারা কোনটা কিনে বেশি, অর্থাৎ তাদের উৎসবের সময়, অথবা তার আগে যদি কোনো ইয়ে থাকে এমনিতেই নট সিজনাল বাট ইন এ নর্মাল সিচুয়েশনে কোন ড্রেসটাকে তারা বেশি প্রেফার করে। এটা অন্য দোকানে হতে পারে, যারা শোরুমে হবে এরকম না, তখন তারা কি করে ওখান থেকে ক্যামেরায় ক্লিক করে ওই ছবিটা নিয়ে নেয়, নিয়ে তারা ওইটা দেন তাদের প্রোডাক্ট এন্ড ডিজাইন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, তারা তখন ওইটা দেখে ওইটাকে বানায় দেন এটা মার্কেটে ছেড়ে দেয়। So it's a kind of a strategy that how to change the design with the change of the customer taste and requirements. তো এই ধরনের জিনিসগুলি কিন্তু এখন চলে আসছে। How quickly you can change the design, এটা তো ইলেকট্রনিক্স গুডস এর ক্ষেত্রে আরো বেশি। আমরা মোবাইলের ডিজাইনের কথাই যদি বলি, নোকিয়া বা অন্যান্য সেটগুলি যেগুলি আগে মানে ম্যানুয়াল বাটন বিশিষ্ট, এখন যদি অ্যান্ড্রয়েডের কথা বলি এটা কত চেঞ্জ হচ্ছে, কম্পিউটারে চেঞ্জ হচ্ছে। এরকম আমরা যদি ইয়ের কথা বলি, ইভেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য মানে ফ্যাক্টরি বেসড যে সমস্ত ইয়েগুলি আছে, বলে
তাহলে যে মানুষের মতো করে বানায় ওই যে এইসব রোবটের ডিজাইনও চেঞ্জ হয়ে যাচ্ছে। রোবট এই যে বাংলাদেশে একজন ঘুরে গেল আইসা মানুষের মতো প্রশ্ন করলে সে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে পারে। সো এখন অনেক সময় কোয়ালিটি কন্ট্রোলের সময় রোবটদেরকে ব্যবহার করা হয়। যে মানুষের ওই যে কথা বললাম, মানুষ কিন্তু এতক্ষণ পর্যন্ত কাজ করতে পারে না, তো সেই জায়গায় রোবট বসায় দিচ্ছে। রোবট কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের কাজ করছে, কোয়ালিটি এনশিওর করছে, কোয়ালিটি ঠিকমতো কাজ হচ্ছে কিনা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট থেকে ঠিকমতো দেখলে। যে বললাম যে মানুষ কিন্তু, আমি যে ফ্যাক্টরি ভিজিটে গেলাম দেখলাম যে সেখানে বাংলাদেশে তো এখন পর্যন্ত রোবট দিয়ে ওইভাবে ফ্যাক্টরিতে যে প্রোডাকশনটা হচ্ছে এটা কোয়ালিটি কন্ট্রোলে, যে সুতাটা চিকন না মোটা, কত গ্রামের, এই সমস্ত জিনিসগুলো ঠিক করার জন্য রোবটকে বসায় দিচ্ছে। সো রোবটের মধ্যেও চেঞ্জ আসতেছে, কম জায়গা লাগে, বেশি জায়গা লাগে, কম ব্রেনই, বেশি ব্রেনই, ইত্যাদি। তারপরে হলো অ্যাসিস্টিং প্রডিউসার্স ইন ইউজিং মডার্ন টেকনোলজি। এখন মডার্ন টেকনোলজি হলো যে যেমন আগে যেই মেশিন ব্যবহার করতাম সেটা যদি ডিফেক্টিভ গুডস বেশি বের হয়, তাহলে তার জায়গায় যদি আমি আরো বেশি মডার্নাইজ টেকনোলজি ইউজ করি তাহলে ডিফেক্টিভ গুডস কম বের হবে, আমার ওয়েস্টেজ কম হবে। আমার যেমন আমি সিরামিক কারখানায় গেছি, আমি 3 রকম সিরামিক কারখানা বাংলাদেশে দেখলাম। যে পিপল সিরামিকে গিয়ে দেখলাম যে ওরা আসলে ওল্ড, একেবারে অনেক পুরাতন কারখানা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পুরাতন কারখানা। তারা কিন্তু, আমি ওখানে গিয়ে দেখলাম যে তাদের যে ক্লেগুলিকে কিন্তু এটা আটার ইয়ের মতো, দলার মতো তৈরি করে তারপরে কিন্তু এটা এখান থেকে শেপ গুলি দিয়ে মোল্ডের মধ্যে দিয়ে তারপরে বিভিন্ন তৈজসপত্র বানানো হয়। কিন্তু এখান থেকে যদি বেশি পরিমাণ রিজেকশনে চলে যায়, এগুলিকে আবার প্রসেসিং করে আনা কিন্তু খুব টাফ। কারণ হলো ওই ক্লেগুলি হার্ড অবস্থায় চলে গেলে এগুলি আর ইউজ করা যায়। ঠিক ইন্ডাস্ট্রিতেও এরকম অনেক জিনিস আছে, অন্য আদার্স ইন্ডাস্ট্রির মধ্যে এরকম আছে, বিশেষ করে যেগুলি ভোজ্য তেল এবং আমাদের যে খাবার সামগ্রী, যেমন দুধের কথা বলি অথবা আমরা বিস্কিটের কথা বলি, এই সমস্ত কারখানাগুলিতে ইয়ে হয়, এখানে ওয়েস্টেজ কিন্তু যদি বেশি হয় তাহলে কিন্তু লস হয়ে যায়। এই জন্য টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। এবং টেকনোলজি থেকেও কিন্তু অনেক সময় রেডিয়েশন হয়, যে রেডিয়েশনটা কিন্তু খাবারের সাথে মিশে মানুষের ক্ষতিকর রোগ হতে পারে, ক্যান্সারের মতো এরকম শরীরে সীসা ঢুকে যেতে পারে। সেই জন্য মডার্ন টেকনোলজি একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটার স্পিডও বেশি হবে, এটার এফিসিয়েন্সিও বেশি হবে, ডিফেক্টিভস কম হবে, আর ওয়েস্টেজ কম হবে। এবং যারা বায়ার তারাও জানতে চাইবে যে তুমি কি ধরনের টেকনোলজি। তারপরে হচ্ছে প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল এন্ড ট্যাক্স সাবসিডিজ অর ইনসেন্টিভ ইনক্লুডিং লো ইন্টারেস্ট লোন টু এক্সপোর্টার্স। এক্সপোর্টারদেরকে কোনো সময় ইনিশিয়ালি মার্কেটে ঢোকার জন্য অথবা মার্কেটে ঢুকে সে নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থা হওয়ার আগ পর্যন্ত শিশুকে যেরকম যতদিন না সে হাঁটতে পারবে ততদিন ফিডার দেওয়া হবে, হাঁটা শিখলে ফিডার বন্ধ করে দেওয়া। কারণ হলো যে তাহলে কিন্তু তার এই নির্ভরশীলতা বেড়ে যাবে। এই জন্য কোনো কোম্পানিকে বা ফ্যাক্টরিকে অথবা কোনো অর্গানাইজেশন যারা বিদেশে রপ্তানি করে তাদেরকে প্রাথমিক অবস্থায় সহযোগিতা করাটা সরকারের কখনো কখনো দায়িত্বের মধ্যে পড়ে। কারণ সে যদি বড় মার্কেট তৈরি করে ফেলতে পারে তাহলে সরকারের এখানে প্রচুর ইনকাম হবে। তারপর হচ্ছে রিডিউসিং লিড টাইম। লিড টাইমটা কি? অর্থাৎ আমাদের এই যে পণ্য অর্ডার দিল, অর্ডার দেওয়ার পরে আমি সাপ্লাই দেওয়ার মাঝখানে যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের লিড টাইম। এই লিড টাইমটা হলো এটা যাতে যত কমায় আনা যায়, এটা যাতে বেশি সময় না লাগে। বেশি সময় লাগলে কিন্তু যিনি আমদানিকারক আমার পণ্য আমদানি করবে সে কিন্তু বিরক্ত হতে পারে, একটা সময় সে কিন্তু অর্ডার ক্যান্সেল করবে। এইটা ডুইং বিজনেস ইন ইজিয়ার হয়, যেটা বলা হয় যে এটা ইন্ডেক্সটা কত, ইন্ডেক্সটা দেখে, ওরা ইন্ডেক্স দেখে এবং সেখানে লিড টাইমটা কত সেটা উল্লেখ। সেন্ডিং ট্রেড মিশনস অ্যাব্রোড, এটা তো বললাম যে ট্রেড মিশন গুলি যাচ্ছে, ট্রেড চেম্বারের যে সমস্ত নেতারা তারা বিদেশে যাচ্ছে, তারা নিজেরাও গিয়ে তাদের
কি পণ্য তারা বিক্রি করতে চায়, তারা সেখানে হয়তো দেন দরবার করে তারা কি ধরনের পণ্য আমদানি করতে চায় সে দেন দরবার করতে পারে। B2B প্রসেস, হোল্ড সিঙ্গেল ট্রেড ফেয়ার্স, মানে অনেকের সাথে ট্রেড ফেয়ারে না গিয়ে আমি আলাদাভাবে করলাম। শুধু বাংলাদেশে যে কিছু সময় আমরা অনেক সময় দেখি যে থাই মেলা হচ্ছে বাংলাদেশে, হোটেল সেরাটনে সোনারগাঁওতে থাই মেলা বসছে, মানে এখানে শুধু থাইল্যান্ডের বিভিন্ন রকমের পণ্য তারা বিক্রি করার জন্য এখানে। তার মানে হলো এখানে কম্পেয়ার করতে হলে থাইয়ের সাথে থাই কম্পেয়ার করতে হবে, থাইয়ের সাথে কিন্তু সিঙ্গাপুর বা অন্য দেশের কম্পারিজন চলে না। তো সেই জন্য অনেক সময় সিঙ্গেল মেলা করা উচিত, এই জন্য যে আমার পণ্যের সাথে অন্যটা তাইলে কম্পেয়ার করবে না। আমরা বসুন্ধরাতে দেখছি যে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রিজ গুলির মেলা এককভাবে হয়, আবার এখানে বিদেশি ইয়েও করতো। আমি নিজেও ওখানে গেস্ট হিসাবে গেছিলাম, চিফ গেস্ট হিসাবে একবার আমি ওখানে বক্তব্য রাখছিলাম, যে তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা যে মিক্স আপ অফ আদার ইন্ডাস্ট্রিজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ তারাও কিন্তু আসছে। এতে একটা সমস্যা যেটা আমি লক্ষ্য করলাম সেখান থেকে, সেটা হলো যে বাংলাদেশের লোকজন কিন্তু নিজ দেশের স্টলের চেয়ে বিদেশি স্টলের দিকে তারা ঝুঁকে বেশি। তাদের মনের ভিতরে একটা ধারণা যে বিদেশিরা বোধহয় ফাঁকি ঝুঁকি কম দেয়, কিন্তু না, কিছু কিছু জায়গায় কিন্তু ফাঁকি ঝুঁকির ব্যাপার স্যাপার আছে, যেমন চায়না, তাইওয়ান, ইভেন থাইল্যান্ড এবং ভিয়েতনাম, তারপরে টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া তো আছেই, মালয়েশিয়াও, তারাও কিন্তু কখনো কখনো কিন্তু এই আমাদের যে খুব ভালো কোয়ালিটির জিনিস উৎপাদন করে এরকম না, তাদেরও ওখানে লো কোয়ালিটির জিনিস আছে, দেখতে সুন্দর, তাদের হয়তো ফিনিশিংটা ভালো, কিন্তু অ্যাস্থেটিকনেসটা আর টেকসইটা যেটা, দুটা কিন্তু ভিন্ন জিনিস। সেই জন্য অনেক সময় ইয়ে করে। এনকারেজিং নিউ প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এটার সাথে আছে অ্যাওয়ার্ড সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, যেটা আমরা বিআইপি সিআইপি বলি, তাদেরকে পুরস্কৃত করা। অনারিং উইথ ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি, এটা তো আমরা দেই প্রত্যেক বছরই, আমরা বাণিজ্য মেলা যখন হয় তখন সেখানে ট্রফিটা আমরা করি, কাউকে কাউকে দেই, সেটা এক ধরনের এনকারেজমেন্ট। তারপর হচ্ছে মনিটরিং ইভ্যালুয়েটিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিসিশন অফ দ্য ন্যাশনাল কমিটি অন এক্সপোর্ট, এগুলি গতানুগতিক। আইডেন্টিফাইং দ্য প্রবলেমস রিলেটেড টু এক্সপোর্ট এন্ড সাজেস্টিং পসিবল রেমেডিস। এর বাহিরেও যদি আমরা যেগুলি বললাম এগুলি, এরপরেও কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেকগুলি প্রবলেম হয়। যেমন B2B, বিজনেস টু বিজনেস, কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেল, সে আমদানি করবে, রপ্তানি করবে, যাই কিছু করবে, কিন্তু দেখা গেল যে ওই দেশের সাথে রাষ্ট্রের রাজনৈতিকভাবে কোন রকমের টানাপোড়েন তৈরি হয়ে গেল। এখন এই টানাপোড়েনের কারণে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে টেনশন তৈরি হয়ে যায়। এটার কিন্তু কোন কোন সময় স্পিল ওভার ইফেক্ট বলে, যে এটার দায়ভার কিন্তু অনেক সময় ব্যবসায়ীদের ঘাড়ে দেওয়া পড়ে, তখন ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন কোনো কারণে যদি আমরা বলি যে সিঙ্গাপুর, সরি চায়না, আমেরিকা, ইন্ডিয়া, এদের কিন্তু কানেক্টিভিটি নানান কারণে কেউ ইসরায়েল মুখী, কেউ আবার চায়না বিরোধী, কেউ আবার ইসলাম বিরোধী, এরকম কিছু ব্যাপার স্যাপার অনেক কিছু থাকে। এই সমস্ত প্রবলেমগুলি যাতে গভর্নমেন্ট হ্যান্ডেল করতে পারে, গভর্নমেন্ট যাতে হ্যান্ডেল করতে পারে, ব্যবসায়ীরা যাতে এই সমস্ত ইয়ের কারণে ক্ষতিগ্রস্ত না, এটাও একটা ইস্যু। এখন E7 কান্ট্রিজ, এই যে এমার্জিং কান্ট্রি যেটা আমরা বলি, এই সমস্ত কান্ট্রিগুলির মধ্যে 7টা দেশ আছে। এই 7টা দেশ হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা ব্রাজিল, একটা মেক্সিকো, একটা রাশিয়া, একটা ইন্দোনেশিয়া, একটা টার্কি। অলরেডি এর মধ্যে আগে থেকেই রাশিয়া অনেক দূর আগে আছে, তারপর রাশিয়া যখন ভাগ হয়ে গেছে তখন এককভাবে রাশিয়া কিন্তু একটু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, বাট স্টিল দে হ্যাভ এ গ্রুপ which is called at E7. এখন এখানে আমরা যেটা বলছি,
E7 এর জন্য যেটা ইকোনমিস্টরা প্রেডিক্ট করছে, অর্থাৎ ধারণা করছে যে 2020 সালের মধ্যে এরা লার্জার ইকোনমিস হবে দেন G7, গ্রুপ 7 এর থেকে E7 লার্জার গ্রুপ হবে, লার্জার ইকোনমিস হবে। এখানে E7 এই যে লাল কালে দিয়ে ম্যাপের মধ্যে দেখানো আছে ওয়ার্ল্ড এর মধ্যে, এটা 2020 সালে অলরেডি এটা লক্ষ্য করা গেছে এবং এটা এখনো আছে। G7 এর মধ্যে যে দেশগুলি আছে এখানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এদের বলা হচ্ছে G7 E7 এর থেকে কিছুটা পিছিয়ে যাবে। তার মানে হলো এখন আমি যখন ব্যবসায়ী হব, আমি যখন আমার ইকোনমিক ডিপ্লোমেসি করব, আমি করার সময় এই যে স্টাডিগুলি করে, এটা কিন্তু আমাদের বানানো কোনো কথা নয়, এগুলি কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ওরা রিসার্চ করছে, রিসার্চ করে কয়েক বছরের ডাটা ক্যালকুলেশন করে তারা একটা মুভিং এভারেজ তৈরি করে তারা ফোরকাস্ট করছে এবং পটেনশিয়াল এরিয়াগুলি তারা কনসিডারেশনে নিয়ে এসে তারা একটা ফোরকাস্ট করছে। সেই ফোরকাস্টের ভিত্তিতে তারা দেখছে যে E7 উইল বি লার্জার দেন দ্য G7 ইন টার্মস অফ দ্য বিজনেস। এখানে এটা দিয়ে দেখানো হচ্ছে গ্রাফিক্যাল ডিজাইন দিয়ে। আর এখানে যেটা আমাদের এশিয়া অঞ্চলের কথা বলছি, এশিয়াতে বেশ কয়েকটা দেশ আছে, ছোট ছোট দেশ আছে এবং বড় দেশও আছে। এখানে তাদের নিজেদের মধ্যে একটা জোট তৈরি করেছে। এই জোটের উদ্দেশ্য হলো কি? জোটের উদ্দেশ্য হলো একে অপরের সাথে বাণিজ্যিক ক্ষেত্রে অনেক ধরনের ব্যারিয়ার, এই যে টেরিফ এবং নন টেরিফ ব্যারিয়ার গুলি রিডিউস করা এবং পণ্য সেবা কর্মের আদান প্রদানের ক্ষেত্রে ইজিয়ার প্রসেস গুলি অ্যাপ্লাই করা। এইখানে মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, কম্বোডিয়া। মায়ানমার যদিও এখন পর্যন্ত ঠিক ওইভাবে তাদের ইন্টারনাল ইনস্টেবিলিটির কারণে ওইভাবে ইয়ে নাই, কিন্তু আমরা খুব লক্ষ্য করছি লাওস এবং কম্বোডিয়া খুব ছোট্ট দেশ। লাওস ইজ ভেরি স্মল কান্ট্রি, কম্বোডিয়া খুব ছোট দেশ। বাট দেয়ার ইজ এ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুসালাম, ফিলিপিন্স, এই সমস্ত দেশগুলি, থাইল্যান্ড, এরা কিন্তু অনেক দূর উপরে গেছে। সুতরাং এই সুবিধাগুলি কিন্তু এই ছোট ছোট দেশগুলি আছে, এখানে কিন্তু আমরা নাই, এখানে আমরা নাই। আরেকটা হলো G8 কান্ট্রি। G7 এর পরে G8 কান্ট্রিজ এর আরেকটা জোট তৈরি করছে, যে জোটের মধ্যে আসলে কয়েকটা দেশ ঢুকেছে। এর মধ্যে রাশিয়া নতুন করে, কানাডা নতুন করে ঢুকেছে। আর আগের 7টা দেশের মধ্যে থেকে জার্মানি, এখানে ফ্রান্স আছে, ইতালি আছে, এখানে জাপানও ঢুকেছে। এই 8টা নতুন করে যেটা হচ্ছে জাপান সহ। তার মানে এই জোটগুলি কিন্তু এই জন্যই হচ্ছে, এই যে যেটা বললাম যে আমদানি রপ্তানির সুযোগ সুবিধা বা ইন্টারন্যাশনাল বিজনেস। তারপরে হচ্ছে পটেনশিয়াল সুপার পাওয়ার্স কারা কারা হতে পারে, যে আগামী 21 সালের পরে আসলে আমরা যে এই G7, G8, G7, E7 অথবা আসিয়ান যেটাই বলি না কেন, আসলে কারা কিন্তু অনেক বেশি উপরে উঠতে পারবে এই যে জোটবদ্ধ হওয়ার কারণে। এখানে কিন্তু চায়না, ইন্ডিয়া, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল, ইউনাইটেড স্টেটস, রাশিয়া, মানে অল্প কয়টা দেশকে এখানে আমরা টার্গেট। আফ্রিকার তো খবরই নাই, মিডল ইস্টেরও কোনো খবর নাই। হ্যাঁ, ইন্ডিয়ার অবস্থা হয়তো এককভাবে চিন্তা করলে একরকম, আর যদি সামষ্টিকভাবে চিন্তা করে তাহলে অনেক রাজ্যের অবস্থা খারাপ। ইন্ডিয়া ঠিক ওই মাত্রায় উঠতে পারবে কিনা, এই জন্য ইন্ডিয়ার নিয়ে অনেকটা শঙ্কা আছে যে ইন্ডিয়া আসলে সুপার পাওয়ার্স ইন টার্মস অফ দ্য আদার এরিয়া, যে তারা তাদের কিছু স্ট্র্যাটেজি আছে, বিজনেস স্ট্র্যাটেজি, সেটা হলো তারা
অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল দিয়ে ওয়ার্ল্ডের অনেক জায়গায় কিন্তু তাদের এই মার্কেট কালচারাল ইম্পেরিয়ালিজম, যেটা যে সৌদি আরব লোকেরাও হিন্দিতে কথা বলতে পারে। ইভেন আমি ইউরোপও দেখেছি যে তারা লাইক দ্য ইন্ডিয়ান টাইপস অফ মুভি, তারা ওইগুলি খুব পছন্দ করে। তাদের দেশে তো গতানুগতিক মুভি দেখে, ওইভাবে মিউজিক থাকে না, ডান্স থাকে না, বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলি ওইভাবে ইয়ে করা নাই। ইন্ডিয়া কিন্তু এদিক থেকে এই এক বোম্বে দিয়েই কিন্তু পুরা পৃথিবীর অনেক দেশের মানুষের মধ্যে করে। বাংলাদেশে যদি জরিপ চালানো হয়, হাউজহোল্ড জরিপ করা হয়, তাহলে ফিমেল মেলদের মধ্যে দেখা যাবে যে ম্যাক্সিমামই কিন্তু ইন্ডিয়ান চ্যানেলে বিভিন্ন রকমের ইয়ে দেখে। এবং ইন্ডিয়া এখন যতগুলি চ্যানেলের মালিক, পৃথিবীতে কোনো রাষ্ট্র এককভাবে এতগুলি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলের মালিক না। তারপরে ইন্ডিয়ার আরেকটা বড় শক্তি হলো তাদের শিক্ষিত ট্যালেন্ট জনগোষ্ঠীর একটা বিশাল অংশ কিন্তু অনেক বড় বড় কি বলবো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির কর্ণধার হয়ে বিশাল অঙ্কের টাকা ইয়ে করছে। এবং কয়েকটা বড় বড় কোম্পানি আছে যারা ইউকে এবং ইউএসএ তে তারা ব্যবসা করে তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হচ্ছে। সেই কারণে ইন্ডিয়া এভাবে আসছে। আমরা E7 এবং G7 কে যদি আমরা দেখি, তাহলে কম্পারিজনের জন্য যে আসলে এইগুলি আসলে দেখাচ্ছে কি জন্য, ব্যবসা করতে গেলে তো এই সমস্ত অ্যানালাইসিস গুলি লাগে। এই যে ইনফরমেশনের কথা বললাম, আমরা আসলে অ্যানালাইসিস করবো আমরা কোন দিকে যাব। আমি অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ চেম্বার, আমার ব্যবসায়ীদেরকে কোন দিকে মোবিলাইজ করবো, কোন কান্ট্রির দিকে যাব। আমরা দেখবো যে ইমপ্রুভ করতেছে কোন জায়গায়। যেমন 44% E7 কান্ট্রি কিন্তু ইমপ্রুভ করতেছে, যেখানে 33% হচ্ছে G7। তার মানে হলো ভালো অবস্থার দিকে যাচ্ছে E7। আমি E7 কান্ট্রি গুলির সাথে আমি যত বেশি কানেকশন তৈরি করব, বিজনেস কানেকশন, ততই আমার লাভ। হ্যাঁ, এখন ইকোনমিক পাওয়ার শিফট 2030 সালের প্রজেকশনে দেখা যাচ্ছে E7 will be greater than G7। এই যে 2025 সালে আমরা যেটা দেখাচ্ছি যে 50% ইমপ্রুভমেন্টে চলে যাবে, অথচ তখনও কিন্তু এর অবস্থা 2030 সালে 80% চলে যাবে E7 এর দখলে। সুতরাং ইকোনমিক পাওয়ার শিফটমেন্টটা কেন, প্রশ্ন আসতে পারে স্যার এই শিফটিংটা কেন হচ্ছে? এটা আসলে অনেকগুলি কারণে হতে পারে। একটা হলো যে ওই সমস্ত দেশে অ্যাক্টিভ পপুলেশনের সংখ্যা কম, আর একটা হতে পারে ইন হাউস বা ডোমেস্টিক তাদের যে কনজাম্পশন, সেই কনজাম্পশনের পরিমাণ কমে যাবে। কারণ তরুণ বয়সে বা মধ্য বয়সে মানুষ যে পরিমাণ খাইতে পারে, পড়তে পারে, ব্যবহার করতে পারে, এল্ডারলি পিপলের জন্য কিন্তু খরচই হয়, কিন্তু সেখান থেকে তাদের ভোগের পরিমাণও কমে যায় এবং সেখানে তাদের অ্যাক্টিভ পপুলেশন থেকে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশনটাও কমে যায়। তো ধনী দেশগুলিতে এটা একটা বড় ইয়ে হিসেবে গণ্য করা হচ্ছে যে এল্ডারলি পিপলের, সিনিয়র সিটিজেনের সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যাক্টিভ পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে, মেয়েরা ছেলেরা যে ব্রেকিং ফ্যামিলির সংখ্যা বাড়তেছে, সেখানে ছেলে মেয়ে কম হচ্ছে। এবং কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে সেই ছেলে মেয়ের সংখ্যার অনুপাত যেটা, সেটাও অনেকটা, ব্যবধানটা অনেক বেশি। তো কাজেই হেভি ওয়ার্কের জন্য এখন মেয়েরা, সব মেয়ে যে সমান হারে কাজ করতে পারবে এরকম না। থাইল্যান্ডে বা ইন্দোনেশিয়া, ইভেন ফিলিপিন্সে গেলে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম দোকানে দেখবেন যে মেয়েরা কাজ করতেছে। আপনার ফ্যাক্টরিতে বেশিরভাগ ছেলেরা এবং এই সার্ভিস সেন্টার গুলিতে ম্যাক্সিমাম মেয়েরা কাজ করতেছে। অনেকেই মনে করে যে বোধহয় এদেশে মেয়ের সংখ্যা বেশি, আসলে মেয়ে ছেলের সংখ্যা প্রায় সমান, কাছাকাছি ঠিক আছে। বাংলাদেশেরও তাই, মেয়েরা হয়তো বাইরে কম যাচ্ছে বলে আমরা হয়তো সেভাবে দেখতে পাচ্ছি না। বাংলাদেশে ওই কালচারটা নাই যে দোকানপাট, তারপরে বেচা কেনা, তারপরে সার্ভিস সেন্টার, এখানে মেয়েরা ফ্রন্ট লাইনে থাকবে, সেটা হয়তো আমাদের দেশে নাই। তা না হলে বাংলাদেশে নারী পুরুষের ব্যবধান কিন্তু বেশি না।
খুব মার্জিনালি ডিফারেন্সটা খুব মার্জিনালি একেবারে অবস্থায় আছে, কাছাকাছি আছে। তো আমি আর এই স্লাইডগুলিতে যেতে চাচ্ছি না, কারণ এগুলি আমাদের অত দরকার নাই। আমরা বাংলাদেশকে নিয়ে আশাবাদ। বাংলাদেশ এখানে বলা হচ্ছে 2016 সালে আমরা এখন যে জিডিপি র্যাঙ্কিং এ 31 নম্বরে আছি। এটা বলা হচ্ছে যে 2050 সালে আমরা 23 নম্বরে যেতে পারবো। আমি জানি না এটা হবে কিনা। আবার 2030 সালে আমরা 28তম জায়গায় চলে যেতে পারবো। তার মানে এটা যদি আমাদের এই বর্তমান জিডিপি গ্রোথ, যেটা পারচেজিং পাওয়ার প্যারিটি, জিডিপি অ্যাট পিপিপিস, অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি, যেটা জিডিপি কিন্তু আমরা আলোচনা করেছি, জিডিপি কিন্তু নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, এবং এই জিডিপিটা দিয়ে আমরা বলতে পারি যে আমাদের যে ইন্ডেক্সটা আমরা তৈরি করছি পারচেজিং পাওয়ার প্যারিটিতে, অর্থাৎ রিয়াল ভ্যালুতে এটার অগ্রগতিটা ওই অবস্থায় যেতে পারে এরকম ধারণা করা হচ্ছে। 30 সালেও আমরা দিকে যাব এবং 50 সালে আমরা আরো ভালো অবস্থায় যাব। এটা হয়তো আমরা বলছি 41 সালে আমরা উন্নত দেশে, 50 সালে যদি আমরা 23তম জায়গায় যাই তাহলে আমরা কানাডার কাছাকাছি চলে যাচ্ছি। তার মানে আমরা উন্নত জায়গায়, মালয়েশিয়ার উপরে চলে যাচ্ছি, থাইল্যান্ডের উপরে চলে যাচ্ছি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়ার উপরে চলে যাচ্ছে। সুতরাং এগুলিকে আসলে বিভিন্নভাবে প্রজেকশন করে এখানে আনা হচ্ছে। তো এই জিনিসগুলি আমরা এখানে রিসার্চের যে রেজাল্টটা, এখানে জিডিপিও আসলে কয়টা দেশের মধ্যে ম্যাক্সিমাম মোর দেন 80% জিডিপি কিন্তু অল্প কয়েকটা দেশের আয়ত্তে চলে যায়। যদি সেই জায়গায় আমরা যেতে পারবো। তারপরে এখানে যেটা গ্লোবাল, এখানে যেটা গ্লোবাল জিডিপি যেটা বলা হচ্ছে, এখানে গ্লোবাল জিডিপিটা বলা হচ্ছে কিছু দেশ নিচের দিকে চলে যাবে, কিছু দেশ উপরের দিকে উঠে আসবে। এখন কিন্তু জাপান সেকেন্ড পজিশনে আছে, চায়না সেকেন্ড পজিশনে চলে যাবে, হ্যাঁ, ইন্ডিয়া থার্ড পজিশনে চলে যাবে, এরকম আর কি। অর্থাৎ এইটা বলা হচ্ছে যদি বর্তমান ফ্লো অফ বিজনেস বা যে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হচ্ছে পণ্য সেবা কর্মে, সুতরাং ইকোনমি ইন টার্মস অফ জিডিপি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাওয়ার অর্থই হলো যে কিছু দেশ উপর দিকে চলে যাওয়া, কিছু দেশ নিচ দিকে চলে আসা। চায়না যে গতিতে আগাচ্ছে, এখন একটা কথা এখানে থেকে যায় যে ইউনাইটেড স্টেটসও কিন্তু আগে যা ছিল তার থেকে কিন্তু কমে যাবে। চায়না কিন্তু আগে যা ছিল তার চেয়ে অনেক দূর বেড়ে যাবে। তার মানে এই যে মার্কেটগুলি ইউনাইটেড স্টেটসের হাতছাড়া হয়ে যাবে, সেটা জাপানের জায়গায় চায়না এসে ক্যাপচার করবে, ইন্ডিয়া এসে ক্যাপচার করবে, ইন্ডিয়ারও কিছু অগ্রগতি বাড়বে। তো এই যে চেঞ্জটা কিন্তু বলা হচ্ছে যে 2000 এখানে আমরা 30 সাল পর্যন্ত একটা প্রজেকশন করে বের করা হচ্ছে। 78 সাল থেকে 30 সালের মধ্যে পরিবর্তনগুলি এই বিগত সময়, আমি যে বললাম যে ওরা কিন্তু হিস্টোরিক্যাল ডাটা নিয়ে এবং ভবিষ্যতের প্রজেকশন নিয়ে ফরকাস্ট করে তারপরে এই এটা তৈরি করেছে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ইস্যুস। এখন আমরা অন্য ইয়েতে যাব, আমরা অন্য স্লাইডে চলে যাব, সেটা হলো আমাদের রিজিওনাল ট্রেড। ইনফ্যাক্ট আমরা এই যে এতক্ষণ কথা বললাম যে অনেকগুলি রিজিওনাল ট্রেডের কথা বললাম, যে তারা ব্লক বা জোট তৈরি করেছে, এইটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। তারপরে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড লিকুইডিটি নিয়ে কথা বলবো পরের ক্লাসে। এখানে রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন ইনিশিয়েটিভ, এটা কিন্তু কালান্তর থেকে চলে আসছে, আগে থেকে অনাদিকাল থেকে কিন্তু একটা দেশের সাথে একটা দেশের বাণিজ্যিক সম্পর্ক চলে আসছে।
এখন এই যে সম্পর্কগুলি, এগুলি সম্পর্কগুলি কিন্তু বিভিন্ন ইস্যুতে হয়। যেমন এখানে আমরা যে ডিম্বা ক্ষেত্রে যে সমস্ত বক্স গুলি দেখালাম, এখানে ফ্রি ট্রেড এরিয়া, কাস্টম ইউনিয়ন, কমন মার্কেট, ইকোনমিক ইউনিয়ন, পলিটিক্যাল ইউনিয়ন, এখানে প্রত্যেকটারই একটা উদাহরণ আছে। এফটিএ যেটা আমরা বলি ফ্রি ট্রেড এরিয়া, এখানে আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই ধরনের একটা এরিয়ার সদস্যভুক্ত হওয়ার অর্থ হলো এলিমিনেশন অফ ট্রেড ব্যারিয়ার্স, অর্থাৎ ট্রেড ব্যারিয়ার গুলি কমায় দেওয়া। এটা নন ট্যারিফ ব্যারিয়ারও হতে পারে, ট্যারিফ ব্যারিয়ারও হতে পারে, ট্যাক্স রিলেটেডও হতে পারে, নন ট্যাক্স রিলেটেড হতে পারে। আইন কানুনের এই সমস্ত দৌরাত্ম্য যাতে কমে যায়। তারপরে কাস্টম ইউনিয়ন, এটা হলো কমন এক্সটার্নাল ট্রেড পজিশনস। কাস্টম ইউনিয়ন যে ঠিক আছে, তোমার দেশের এতগুলি পণ্য আমার দেশে ঢুকবে, আমার দেশের এতগুলি পণ্য তোমার দেশে ঢুকবে, এর মধ্যে এতগুলির উপরে আমি কাস্টম চার্জ করবো, এতগুলির উপরে করবো। এটা দুই দেশের মধ্যে কিন্তু এই কাস্টম ইউনিয়নটা তৈরি হয়। তারপরে হতে পারে কমন মার্কেট। হ্যাঁ, এখন এই কমন মার্কেটটা হলো এইটা আসলে যে কমন মার্কেট বলতে এটা বোঝানো হয় যে আমি ওপেন করে দিলাম। এখন এই যে আমেরিকা এই যে ওপেন মার্কেট ফর মোবিলাইজিং দ্য হিউম্যান রিসোর্সেস। পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু তারা OP1 ভিসা, তারপরে আরো কি জানি ভিসা দিয়ে তারা মাইগ্রেট, কানাডা, অস্ট্রেলিয়া, এরা মাইগ্রেশনের সুযোগ দেয়। ইউরোপরা কিন্তু সেভাবে দেয় না, জাপানিজরাও দিচ্ছে না, রাশিয়াও খুব লিমিটেড। তো এই যে লেবার ক্যাপিটাল মোবিলিটির জন্য কমন মার্কেট হিসাবে কাজ করা, এটা কিন্তু কিছুক্ষণ আগে যেটা বললাম যে ওই যে সিনিয়র সিটিজেন বেড়ে গেছে, এখন তাদের বাধ্য হয়েই কিন্তু তারা আরেক দেশ থেকে শিক্ষিত মেধাবী লোকজনদেরকে হায়ার করে তাদের দেশে নিয়ে তাদের ওখানে বাড়ি গাড়ি করার বা তাদের গ্রিন কার্ড দিয়ে তাদেরকে নাগরিকত্ব দিয়ে সেখানে সুযোগটা তৈরি করছে। অস্ট্রেলিয়া কেন দিচ্ছে? আমার দেশের ডাক্তার, আমার দেশের অ্যাকাউন্টেন্ট, আমাদের যেমন ICM এর অনেক মেম্বার কিন্তু ইউকে এবং কানাডাতে চলে গেছে। তারা পাস করার পরে অনেকে চেষ্টা করে তার পয়েন্টস তোলার জন্য। 40-এর মধ্যে যদি সে এটা ইয়ে করতে পারে এবং তার প্রফেশনালিজম সহ যদি আবেদন করে, খুব দ্রুত ইমিগ্রেশনটা পেয়ে যায়। ইমিগ্রেশন হয়ে গেলে, ইমিগ্রেন্ট হয়ে যেতে পারলে সে ওই দেশে চাকরি বাকরি করলো, সে দেশে বসবাস করলো এবং তার জব সিকিউরিটি থেকে শুরু করে, মানে জব সিকিউরিটি থেকে শুরু করে তার সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি এবং সেই দেশে থাকা যে স্বাধীনতা, অনেক রকম সুযোগ সুবিধা বিশ্বের ধনী দেশের সুযোগ সুবিধা সেগুলো সব করতে পারে। তো এইটা একটা কমন মার্কেট কিন্তু এই সুযোগটা তৈরি করে দিয়েছে। এটা ইন্ডিভিজুয়ালি হতে পারে, এটা আবার একসাথে হয়ে কেউ করতে পারে। এখন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলির মধ্যে নর্মালি এই সুযোগটা আছে। চায়নাতে ফ্রান্স আছে, জার্মানিতে আছে, বাট ভেরি লিমিটেড। তাদের ওখানে অনেক রকমের শক্ত আছে। এক সময় ইউকে ছিল, এখন ইউকেতে কিছুটা কমেছে। ইউকে আগের মতো দেয় না, বা সিলেটের লোকজন এই জন্য এক সময় দল বাঁধে বাঁধে ওখানে থেকে গেছে, ওখানে সুযোগ সুবিধাগুলি পেয়ে গেছে। তো এখন অনেক দেশ কিন্তু এটা কৌশল হিসাবে অবলম্বন করে, এই যে কমন মার্কেট তৈরি করে। কারণ হলো এর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো যে তারা ইমিগ্রেন্ট মাইগ্রেশনের সুযোগ দেয় এইভাবে, ইমিগ্রেন্ট হিসাবে তারা তাদের অ্যাকসেপ্ট করে না, কিন্তু তাদের ওখানে কাজ করার জন্য। যেমন সিঙ্গাপুর, ওখানে কিন্তু নাগরিক হওয়া যায় না, কিন্তু রেসিডেন্ট পারমিট তারা দেয়। থাইল্যান্ড কিন্তু নাগরিকত্ব দেয় না, কিন্তু সেখানে রেসিডেন্ট পারমিট দেয়। তার মানে হলো রেসিডেন্ট পারমিট দিলে what you will do, you will buy a flat or a house and you will work there and you will spend there, and then all this will be the benefit of that. সৌদি আরবও কিন্তু এখন চিন্তা ভাবনা করছে। যেমন সৌদি আরব আগে একসময় ওমরা ভিসা বা হজ ভিসা দেওয়া হতো, এখন সৌদি আরবে ভিজিট করার জন্য ভিসা দেওয়া হবে। শুধু তাই না, তারা সেখানে যে ভিসা ফিটাও কমাইছে। যেখানে 44,000 টাকা ছিল, সেখানে এখন 7,000 টাকা দিয়ে কিন্তু সৌদি আরব কেউ একজন বেড়াতে যেতে পারে তার আত্মীয় স্বজনকে দেখা করতে। এবং শুধু তাই না, সৌদি আরব কিন্তু এখন 2 লক্ষ রিয়াল দিলে যে কেউ একজন রেসিডেন্ট পারমিশন পায়। তারা জানে যে রেসিডেন্ট পারমিশন যদি আমি দিয়ে দিই, তাহলে হবে কি, এখানে এসে থাকবে কিন্তু সে নাগরিকত্ব পাবে না, যে কোনো সময় তারা আমি বাইর করে দিতে পারবো রাত্রে দিয়া। কারণ সুবিধাটা হলো কি, সে তার দেশ থেকে ইনকাম করবে, আইনে আমার এখানে খরচ করবে, এখানে থাকবে।
তো আমাদের দেশের কিছু লোক কিন্তু নানান ভাবে এই যে টাকা আমরা এখান থেকে চলে গেছে এরকম কিন্তু নানান রকমের সুযোগ সুবিধা আমরা নিয়েছি। আমরা চায়নাতেও কিন্তু নিয়ে কিছু টাকা জেলে রাখছি, যে ওখানে রেসিডেন্ট পারমিট বা মালয়েশিয়াতে রেসিডেন্ট পারমিট দিচ্ছে, থাইল্যান্ড রেসিডেন্ট পারমিট দিচ্ছে। রেসিডেন্ট পারমিশন নেওয়ার জন্য কিন্তু আমাদের অবৈধ পথে আমাদের দেশ থেকে অনেক টাকা চলে গেছে। তো এটা ওই সমস্ত দেশের একটা স্ট্র্যাটেজি যে আমরা যদি এটা করি তাহলে আমার দেশে ইনকাম বাড়বে। আরেকটা হলো ইকোনমিক ইউনিয়ন 4 নম্বরে। এটা আসলে মূলত আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে দেখি। ইকোনমিক ইউনিয়ন বলতে ওয়ার্ল্ডের মধ্যে একটাই ভালো ইউনিয়ন আছে, আসিয়ান কান্ট্রিরাও অনেকটা ওটার কাছাকাছি, তাদেরও এরকম কিছু কিছু বিষয় আছে। সেখানে বলা হয় যে তাদের কোঅর্ডিনেটেড ইকোনমিক এন্ড ফিসকাল পলিসি, যে তারা যে অর্থনীতিটা তাদের জিডিপি কিন্তু জিডিপির কত শতাংশ তারা ব্যয় করতে হবে, এবং তাদের যে বাজেট করবে বাজেট কত পার্সেন্ট ডেফিসিট বাজেট হলে কত পার্সেন্ট ডেফিসিট বাজেট তারা করতে পারবে, কত পার্সেন্ট সারপ্লাস বাজেট করতে পারবে, এগুলি ইউনিয়ন থেকে ঠিক করে দেওয়া হয় এবং এটা কোয়ালিফাই না করা পর্যন্ত তাদের সদস্য হওয়া যায় না। সুতরাং দিস ইজ এ কাইন্ড অফ স্ট্র্যাটেজি যে এইটা আমরা তাদের কথা হলো যে আমরা ইউনিয়নভুক্ত হব এরকম যে তুমি আমার সমকক্ষ পর্যায়ে আসো, তারপরে তোমার সাথে আমার দেশের বাণিজ্য, আমার দেশের রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সমস্ত কিছু সহজেই উইদাউট ভিসা তোমার লোকজন যাতায়াত করতে পারবে, আসতে পারবে, যেতে পারবে। এবং লুক্সেমবার্গ একটা ছোট্ট দেশ, একেবারে ছাদে 5 তলা ছাদে উঠে দাঁড়ায় দেখলে পুরো দেশ দেখা যায়। আমি গেছিলাম সেখানে, সব দেশের কারেন্সি ওখানে বেচা কেনা করা যায়। কিচ্ছু নাই, তাদের কোনো খনিজ সম্পদ নাই, কৃষি জমি নাই, কিছু নাই, একটা ছোট্ট দেশ, খালি বিল্ডিং আছে, কিন্তু তাদের ওখানে অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মূল ইনকাম হচ্ছে তাদের এই যে ব্যাংকিং ব্যবসা, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ব্যবসা। তো এই যে অনেক লোকে কিন্তু সেখানে নিয়ে টাকা রাখে গোপনে। এটা ইউরোপিয়ান কান্ট্রি থেকেও রাখে, আমাদের এরকম দেশ থেকেও আছে। এবং এই লুক্সেমবার্গ কিন্তু অবস্থা খুব খারাপ ছিল তখন। তার আশেপাশে যেহেতু সবগুলি দেশ মেম্বার হয়ে গেছে, তখন লুক্সেমবার্গকে তারা সাহায্য করলো, বিভিন্ন ধরনের সহযোগিতা দিল, দিয়ে তাদেরকে দরিদ্র অবস্থা থেকে ধনীর অবস্থায় নিয়ে, ধনী মানে আপার মিডল ক্লাসে নিয়ে আসলো, এবং সেখান থেকে পরবর্তীতে তারা নিজেদের পায়ে দাঁড়ানো শুরু করলো। তার মানে ইকোনমিক ইউনিয়নের উদ্দেশ্যটা হলো, যেমন কিছুদিন আগে আমরা জানি যে কয়েক বছর আগে হাঙ্গেরি, বুলগেরিয়া এরকম কিছু কিছু রাষ্ট্র, এবং তুরস্ককে এখনো তারা নেয়। তুরস্ক যদিও ওখানে অনুরোধ জানাইছে তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন করার জন্য, চেষ্টা করা হয়নি। মানে তাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, এবং তাদের একটা স্ট্র্যাটেজিক পলিসিটা হলো ইকোনমিক স্ট্যান্ডার্ডটাকে তারা মেনটেন করে। এটা ব্রাসেলসে আমি গেছিলাম, ইকোনমিক ইউরোপিয়ান কমিশনের যে হেড অফিস, ওদের যে পার্লামেন্ট, ওখানে আমার 2 দিনের ট্রেনিং ছিল। I have been there and I have seen how they are carrying on the তখনও কিন্তু ইউরো চালু হয়নি। ব্রাজিলে ফ্রাঙ্কো ব্যবহৃত হতো এবং নেদারল্যান্ডে গিল্ডার ব্যবহৃত হতো। সরি, ব্রাজিলে ফ্রান্সে ফ্রাঙ্কো ব্যবহৃত হতো, জার্মানিতে ডয়েস মার্ক ব্যবহৃত হতো, এরকম আলাদা আলাদা মুদ্রা ব্যবহৃত হতো। এখন তো একক মুদ্রা হয়ে গেছে। তখন তারা ইউরোপিয়ান ব্যাংক, ইউরো ব্যাংক খোলার জন্য তখন তাদের হেড অফিস খোলা ছিল। তখন আমি ওই সময়টাতেই একটু সুযোগ পেয়েছিলাম কাজ করার। ওইসব জিনিসগুলি তখন দেখলাম যে তাদের মেকানিজমটাই আলাদা। ইউরোপিয়ান ইউনিয়নের সে ব্রাসেলসের সে হেড অফিসে আমরা গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে টোটাল স্ট্র্যাটেজি অফ আপলিফটিং দা ব্যাকওয়ার্ড এরিয়া টু দা ফরওয়ার্ড এরিয়া তারা কিভাবে নিয়ে আসে, এবং তাদের সমতায় নিয়ে এসে তারা তাদেরকে মেম্বার করা হচ্ছে। হাঙ্গেরি তো আমরা জানি যে এখন চিকিৎসার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠতম জায়গায় আছে হাঙ্গেরি, যে কোনো ধরনের চিকিৎসা ক্ষেত্রে। যদিও আমরা অনেকে থাইল্যান্ড, সিঙ্গাপুরকে চিনি বা আমাদের ইন্ডিয়াকে চিনি, কিন্তু ইউরোপের মধ্যে হাঙ্গেরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। যদিও ইউকের অবস্থা থেকেও অনেক উন্নত হাঙ্গেরিতে এখন চিকিৎসা ব্যবস্থা। যাই হোক, আমরা এরপরে যেটা বলতে চাচ্ছি যে পলিটিক্যাল ইউনিয়ন, এইটা আসলে এটা তো থাকতেই পারে। এটা
ইসরায়েলের সাথে কিন্তু এখন সৌদি আরবেরও ভালো সম্পর্ক। তো আবার লেবাননের সাথে তো যুদ্ধই, মিশরের সাথেও একসময় যুদ্ধ হয়েছিল। আবার দেখা যাচ্ছে যে আমরা রাশিয়াকে যদি দেখি, রাশিয়া এবং আমেরিকার মধ্যে এখনো কোল্ড ওয়ার কিন্তু শেষ হয়ে যায়নি একেবারে। তো এরকম তো আছেই, এরকম তো কিছু, চায়না আমেরিকা দূরে অবস্থান করলেও ইকোনমিক ওয়ার কিন্তু এখন পর্যন্ত আছে। পলিটিক্যালি তাদের মধ্যে এক ধরনের ইয়ে আছে। আবার জাপানকে দেখতে পাচ্ছি যে জাপানের অবস্থা কিন্তু, বয়স্ক লোকের সংখ্যা এত বেশি বয়স্ক লোক আছে যে তারা তারপরেও বিদেশিদেরকে তাদের দেশে খুব ভেবে চিনতে, খুব কম সংখ্যক লোক বহুদিন ধরে ওখানে থাকার পরে সে তাদের কালচার, তাদের ইকোভেনা বলে তাদের একটা সংস্কৃতি আছে, সেই ইকোভেনার সাথে যে পুরোপুরি ভাবে অ্যাডজাস্টমেন্ট করে তার পরিবর্তন ঘটাতে পারছে, তাকে কিন্তু তারা সেখানে নিচ্ছে, না হলে নিচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম জাপানিদেরকে এরকম একটা প্রোগ্রামে, তাদের সোশ্যাল একটা সোশ্যালাইজেশনের প্রোগ্রাম গেলাম, তো সেখানে বললাম, why not you are allowing the people coming from Asian region, because we are the people, we have almost the same emotional touch and emotional relations with the family members. Why not you are inviting people like us to work in your country and stay in your country, either in the resident permit or having the immigrant at the final stage. Yes, we want to do that, but we don't like to mix up our culture and our people with the other races. আমরা অন্য জাতির সাথে এরকম কিছু করতে চাই না, যে আমাদের যে সমস্ত কালচার আছে, ট্রেডিশন আছে, এই জায়গা থেকে আমরা সরে যেতে চাই না। আর তারা তো ম্যাক্সিমাম বুদ্ধিস্ট, তারা অন্য রিলিজিয়ন প্লাস অন্য কালচারের লোকজনদেরকে নিয়ে তাদের ট্রেডিশন, কনভেনশন, এই জিনিসগুলিকে তারা ধরে রাখতে চায়। তাদের সমাজে যে শাসন, অনুশাসন বা রীতিনীতি আছে, এগুলির মধ্যে তারা জানে যে বহু রকমের লোক যদি আসে তাহলে কিন্তু বহুমাত্রিকতা তৈরি হবে, যেটা আমেরিকা বা ইউকে ড্যাম কেয়ার, তাদের ওই সমস্ত কোনো ইয়ে নাই, চিন্তা নাই। কিন্তু জাপান, কোরিয়া এটা খুব সিরিয়াসলি দেয়। তো দিস ইজ অলসো এ কাইন্ড অফ রিজিওনাল ইন্টিগ্রেশন, এরকম হতে পারে। এটা একটা ম্যাট্রিক্স, এটা হলো যে কোনটা হলে কোন কোন সুবিধাগুলি পাওয়া যায়, কোনটা পাওয়া যায় না, এটা নিজেরা দেখে নিতে হবে। ইন্টিগ্রেশন আসলে ফ্রি ট্রেড এরিয়া যেটা, এটা তো আমরা বললামই, আর এগুলি অবশ্য আমি আলোচনার মধ্যে নিয়ে আসছি। কাস্টম ইউনিয়নের কথা এখানে বলা আছে যে এখানে সিমিলার টু ফ্রি ট্রেড এরিয়া, ওই যে যেটা বললাম কিছু কিছু ছেড়ে দেয়। আবার হলো অ্যাডাপ্ট ইন ইউনিফর্ম ইম্পোর্ট ট্যারিফস, ওই যে যেটা বললাম কমন কোটা রেস্ট্রিকশন। যাই হোক, এগুলি ইউ ক্যান সি অল দিস, এগুলি আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, এখন এখানে রিজিওনাল ইন্টিগ্রেশনের বেনিফিটটা কি, এই বেনিফিটটার উপরে এখানে আসলে আমরা একটা লিঙ্ক গুলি দেখানোর চেষ্টা করেছি। প্রথম কথা হলো রিমুভাল অফ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ব্যারিয়ার। দিস ইজ দ্য প্রাইম ফোকাস, যে ইকোনমিক্যাল ইন্টিগ্রেশনের বেনিফিট। রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশনের মূল উদ্দেশ্যটা হলো যে আমরা বাণিজ্যিক এবং বিনিয়োগ জনিত যে সমস্ত বাধাগুলি আছে এগুলি দূর করতে চাই। হ্যাঁ, এগুলি দূর করতে চাই, এবং এটা দূর করতে আমাদেরকে দুইটা প্রসেস, একটা হলো এখানে ভার্টিক্যাল, আর একটা হলো হরাইজন্টাল। ভার্টিক্যালি যে ইনিশিয়াল কস্ট ড্রপ, এখানে দুইটা দেশই যদি ইয়ে হয়, এগ্রি করে যে না ঠিক আছে আমিও ট্যারিফ বসাবো না, তুমিও ট্যারিফ বসাবো না, তাহলে হয় কি মূল্যের উপরে আর কর সহ আর মূল্য ধার্য করতে হয় না। তার মানে কম খরচে ভোক্তারা সে পণ্যটা ব্যবহার করতে পারে। যেমন আমার দেশে যদি এখন গাড়ি ঢুকে, গাড়ির উপরে 200-250% যদি ট্যারিফ না থাকে, ট্যাক্স দিতে না হয়, তাহলে দেখা যায় যে জাপান থেকে যে গাড়ি বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে বাংলাদেশে এটা খরচ টরচ দিয়ে এখানে 7 লাখ বা 10 লাখ টাকা গাড়ি বিক্রি করা সম্ভব। একেবারে বলা যায় যে এই 2-3 বছরের মধ্যে যেই রিকন্ডিশন গাড়ি, সেগুলি কথা বলছে। তার মানে কস্ট অনেক ড্রপ করে যায়। এটা কস্ট ড্রপ করলে প্রাইসটাও ড্রপ করবে, ডিমান্ডটাও বাড়বে, প্রোডাকশন লেভেলটাও ইনক্রিজ করবে, এবং যে বহু পরিমাণ বেশি পরিমাণে উৎপাদনের যে বেনিফিট,
ইকোনমিস অফ স্কেল বেনিফিটস যেটা সেটাও পাওয়া যাবে। হ্যাঁ, এবং আমরা ওইদিকে যেরকম বাম কোনা যেটা আমরা বললাম রিমুভাল অফ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ব্যারিয়ার্স, লাস্টে এসে কিন্তু আমাদের এন্ড রেজাল্ট হলো লোয়ার কস্ট এন্ড সাপ্লাই সাইড লিড গ্রোথ। কস্টটা কম হবে এবং এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে খেলাটা এটাকে আমরা বাজারে তৈরি করে দিলাম, অর্থাৎ সাপ্লাইটা অবিরাম থাকবে, সাপ্লাই চলতেই থাকবে, উৎপাদন হতেই থাকবে, ভোক্তার দরজায় এটা যাবে, ভোক্তা ভোগ করবে, কারণ সে আগে যে পরিমাণ খরচ করতে হতো আর কম খরচে সেই জিনিসটা পাচ্ছে, সুতরাং তার কেনার আগ্রহ বাড়বে, সাপ্লাই লেড গ্রোথ হবে। এখানে আরো অনেকগুলি বিষয় আছে, এগুলি আপনারা দেখে নিন, এগুলি ইজি বিষয়। এখন আমরা এখানে আসছি যে এই স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে স্টেজগুলি আছে রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ রিজিওনাল ইকোনমিক, এখানে মনিটারি ইউনিয়ন, কমন এক্সটার্নাল ট্যারিফ, ফ্রি ট্রেড এরিয়া, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ইকোনমিক কোঅপারেশন, এগুলি এখানে আবার ডিটেলস বলে দেওয়া আছে। এটা অনেক সব পরীক্ষা আসে, ডিসকাস দ্য কি মোটিভস ফর আরটিএস, রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের মোটিভ গুলি কি কি, টু মেনটেন দ্য মার্কেট অ্যাক্সেস, টু ওপেন নিউ মার্কেটস, টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট FDI, to benefit from economies of scale. Economies of scale বলতে বোঝানো হয় যে আমি যদি 10 ইউনিট উৎপাদন করি তাহলে আমার যে পরিমাণ খরচ হবে ফিক্সড কস্ট, আমি যদি 50 ইউনিট উৎপাদন করি, ফর এক্সাম্পল আমি যদি 10 ইউনিট উৎপাদন করি তাহলে আমার যদি $1000 ভাড়া দিতে হয় গোডাউনের, আমি 50 ইউনিট উৎপাদন করলেও কিন্তু আমার $1000 ভাড়া দিতে হবে। তাহলে 10 ইউনিটের জায়গায় 50 ইউনিট উৎপাদন করলে আমার পার ইউনিট ফিক্সড কস্ট কিন্তু কমে আসে। সুতরাং বেনিফিট ইকোনমিস অফ স্কেল বলতে এটাই বোঝানো হয় যে আমি বেশি পরিমাণ উৎপাদন করলে আমার খরচটা পার ইউনিট কমে আসবে এবং আমার লাভটা বেশি হবে। আমার ওই যে অনেক সময় দেখা যায় যে আমরা যদি বই টই ছাপাইতে যাই, বললো যে আচ্ছা আপনি ম্যাগাজিন, আপনি স্মরণিকা ছাপাবেন, আপনি কার্ড ছাপাবেন, আচ্ছা ঠিক আছে, আপনি 200 লোকের খাওয়াবেন, ঠিক আছে, আপনি কিছু কার্ড তো নষ্টই হতে পারে, আপনি 250 বানান, আপনার খুব সামান্য কয় টাকা বেশি লাগবে। কারণ হলো ওই যে স্মরণিকা বানানোর সময় 4 কালারের যে তারা প্লেটটা তৈরি করে, ডিজাইন করে, এটার জন্য শুধু অতিরিক্ত তারা যদি বেশি উৎপাদন করে তাহলে তাদের শুধু কাগজের খরচটা হয়, আর বাকি খরচগুলি কিন্তু তার খুব একটা হয় না। তো সেই জন্য দেখা যাবে যে 2000 স্মরণিকা প্রিন্ট করলে আমার যত লাগে, আমি যদি 3000 করি তাহলে সামান্য কিছু হয়তো আর 2000 বা 3000 টাকা বা 5000 টাকা বেশি দিলে, এমনি 2000 বানাইতে হয়তো আমার 10,000 টাকা লাগছে, আর বাকি এত অতিরিক্ত আরো 2000 এর অর্ডার যদি আমি করি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আর 2000 বা 3000 টাকা লাগছে। অনেক সময় হয় কি ইকোনমিস অফ স্কেলের এই সুবিধাটা এই ব্যবসায়ীরা পায়। এটা হলো আরটিএ সবচেয়ে রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের কাছে এই সুবিধাগুলি আছে। এইটা হলো আমাদের আবার আর কিছু অসুবিধা আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এই ডিসঅ্যাডভান্টেজ গুলি এখানে বলে দেওয়া আছে। এখানে ফর মেম্বার কান্ট্রিজ, ফর নন মেম্বার কান্ট্রি, যারা মেম্বার হয় তাদের জন্য এক রকমের অসুবিধা, আর যারা মেম্বার নয় তাদের জন্য এক রকমের অসুবিধা। ইনক্রিজ ইন কম্পিটিশন, লস অফ ন্যাশনাল সভরেনিটি, increase in unemployment in some sectors, loss of tax revenue due to the location of the companies to low cost areas, আর এটা হলো এই যে ফর নন মেম্বার কান্ট্রিজ এর জন্য কি হয়, ট্রেড ডাইভার্সন সমস্যা হয়, deterioration in terms of the trade due to fall in export demand, the risk of being isolated if trade war occurs. ট্রেড ওয়ার যদি শুরু হয় তাহলে নন মেম্বার কান্ট্রি গুলি আইসোলেট হয়ে যায়, মানে তারা নিঃসঙ্গ হয়ে যায়, তারা আর অ্যাক্সেস টু হারায় ফেলে। এখন এটা অবশ্য তো দরকার নাই আমাদের, ডাব্লিউটিওটা এটা আসে, ডাব্লিউটিওটা কি এটা আসলে আমরা জানি যে ডাব্লিউটিও আসলে এটা হচ্ছে ট্রেড লিবারালাইজেশনের জন্য, এটা
2012 সাল পর্যন্ত এখনো সংখ্যা খুব বেশি একটা বাড়ে নাই। 155টি মেম্বার কান্ট্রিজ আছে এবং এদের মূলত কাজ হলো ট্রেড নেগোসিয়েশন করা এবং কমন রুল রিলেটেড টু দ্য ট্রেড এইগুলি প্রমোট করা, এবং যাতে করে অ্যান্টি ডাম্পিং না হয়, আনডিও কম্পিটিশন যাতে তৈরি না হয়, এইসব জিনিসগুলো মূলত ফাংশনস গুলো এখানে বলে দেওয়া আছে। আর আমরা ট্রেড ব্যারিয়ার্স এর কথা বলেছিলাম গতকালকে, এখানে ট্রেড ব্যারিয়ার্স গুলির ব্যাখ্যা আছে, কেউ যদি ওইটার সাথে এটা মিলিয়ে পড়ে তাহলে সুবিধা হবে। আর রুলস অফ অরিজিনের কথা বলেছিলাম যে এখানে অবজেক্টিভ কি, কম্পোনেন্টস কি, রুলস অফ অরিজিন আর দা ক্রাইটেরিয়া নিডেড টু ডিটারমাইন দা ন্যাশনাল সোর্স প্রোডাক্ট। এই যে যেটা বললাম, যেটা কোন দেশের থেকে, কোন দেশের ওনারশিপ, এটার পেছনে এটা যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা প্রোডাকশন যে রাইটটা, এটা কার হাতে। Recording stopped. তো এই জিনিসগুলি রুলস অফ অরিজিনের অনেক সময় শর্ট নোট আসে, সো দ্যাট ইউ ক্যান রাইট ডাউন লাইক দিস, নট মোর, নতুন কিছু অ্যাড করার কিছু নাই, জাস্ট এইটুকু লিখলে হয়ে গেল। জিএসপি সুবিধার কথা আমরা বলি যে এটা আসলে কি জিনিস। জিএসপি বলি, আমরা বলি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস, যে আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে জিএসপি সুবিধা পাচ্ছি, বা ইউএস মার্কেটে জিএসপি সুবিধা পাচ্ছি, জাপানে জিএসপি সুবিধা পাচ্ছি ইত্যাদি। আসলে এটা হচ্ছে ইউনিল্যাটারাল এন্ড জেনারেলাইজড ট্যারিফ কনসেশন। এটা হলো আমাদেরকে এই শুল্ক সুবিধাটা দিয়ে তার দেশে আমার দেশের পণ্য ঢোকার জন্য একটা পারমিশন দেওয়া। ইটস অ্যান স্কিম লাইক, যে কতদিনের জন্য দিবে, কত সময়ের জন্য দিবে এবং কত পরিমাণ দিবে। তা এটা ইম্পর্টেন্ট টু ইন্ডিয়া আর জিএসপি গিভেন বাই ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এটসেট্রা। বাংলাদেশের জন্য কিন্তু তাই। এখন রুলস অফ অরিজিন এখানে ফুলফিল করতে হবে জিএসপির সুবিধা পাইতে। তারপর হলো Recording in progress. গ্রাজুয়েশন প্রসেস ডিফাইন্ড ফর নো কনসেশন। এখানে গ্রাজুয়েশন প্রসেস বলতে যে আপগ্রেডেশন অফ ইউর ইন্ডাস্ট্রি, ইউর প্রোডাকশন, ইউর কমপ্লায়েন্স ইত্যাদি বিষয়। জিএসপি সুবিধা পাইতে হলে এই সমস্ত কমপ্লায়েন্স গুলি। আরেকটা শব্দ আছে ওপেন রিজিওনালিজম, যে এটা রিজিওনাল কোন ইয়ের মধ্যে না থেকে, এই যে আমরা বলি যে ওপেন মার্কেট ইকোনমি বা ওপেন গ্লোবাল মোবিলিটি অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস উইদাউট এনি রেস্ট্রিকশন, এটা কিন্তু আসলে এখন পর্যন্ত আসলে এই কথাটা সত্যি না যে কোনো বর্ডারলেস ইকোনমি ওয়ার্ল্ডের মধ্যে বিরাজ করছে, না, এটা সত্যি না। এক দেশের পণ্য আরেক দেশে যাইতে হলে অনেক রকমের সমস্যা কিন্তু এখনো আছে। এটা যদিও বলা হয় বর্ডারলেস ওয়ার্ল্ড চাই, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কান্ট্রি, এরকম চিন্তা ভাবনা অনেকেই করছে, যে সারা বিশ্বের সম্পদ কিন্তু এই সারা বিশ্বের মানুষেরই অংশীদারিত্ব থাকা উচিত। সেই জন্য বর্ডারলেস ওয়ার্ল্ড তৈরি করতে হবে। এটা তো আসলে বাস্তব, এটা সম্ভব না। তারপরে ধনী দেশগুলি বা একটা গ্রুপ আছে যারা এটা নিয়ে এখনো সারা বিশ্বে, ধনী দেশের লোকেরাই বলি, গরিব দেশের লোকেরাই বলি, তারা একত্রা হয়ে তারা এই স্লোগান দিয়ে তারা বলতেছে এটা করা উচিত। কারণ হলো এই পৃথিবীতে যত সম্পদ আছে, এই সম্পদগুলির মালিক হচ্ছে সৃষ্টিকর্তা, বা মালিক হচ্ছে এই পৃথিবীর যত মানুষ আছে সবারই অধিকার আছে। আফ্রিকান মানুষ কেন না খায়া থাকবে? কোন দেশের মানুষ কেন বস্ত্রহীন থাকবে? কোন দেশের মানুষ কেন কর্মহীন থাকবে? কোন দেশের মানুষ কেন বেশি সুযোগ সুবিধা? এই সুযোগ সুবিধাগুলো নিশ্চয়ই কাউকে বঞ্চিত করেই আমরা বড় হয়েছে, আমাদের সম্পদ। Recording in progress. এটা তো হয় বাংলাদেশে তো স্বাভাবিকভাবে। আমরা যদি বলি যে এই যে ঘুষ দুর্নীতির মাধ্যমে নানান ভাবে বড় লোক হয়ে যাচ্ছে বা ব্যবসা করে বড় লোক হয়ে যাচ্ছে, 2 নাম্বারই ব্যবসা করে যেভাবে হোক, এই সম্পদগুলি তো আসলে কত সংখ্যক লোকের হাতে কিন্তু গুচ্ছবদ্ধ হয়ে যাচ্ছে, আর তার বাহিরের লোকজন কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এখানে এই জন্য ওপেন রিজিওনালিজম বলতে একটা অ্যাডভোকেসি চলছে। এটা কি? এটা হচ্ছে এটা গ্লোবালিজমের সাথে সম্পর্কযুক্ত, বাট দি ওয়ে ফর রিজিওনালিজম টু কনফর্ম টু দ্য মাল্টিন্যাশনাল ট্রেডিং সিস্টেম। বলছে যে এখানে দ্বিপাক্ষিক বা এরকম জোটবদ্ধ হইয়া রিজিওনাল E7, G7, E8, G8 এসব না করে আমরা মাল্টি ট্রেডিং সিস্টেমটা চালু করতে পারি কি, যে আমরা যে লেভেলে আছি। এই ক্রাইটেরিয়াটা কিরকম হবে? এটা হবে ট্রেড ব্যারিয়ার্স এগেইনস্ট নন মেম্বার্স শুড নট বি রেজড,
যারা মেম্বার হতে পারে নাই, অর্থাৎ কোয়ালিফাই করতে পারে নাই, গরিব দেশ, যেমন বাংলাদেশ অনেক কিছুতে এখন পর্যন্ত পিছিয়ে আছে। আমাদের অনেক কমপ্লায়েন্স ইস্যুতে আমাদের দুর্বলতা আছে, অনেক কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি না, বা আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করলেও আমাদের জিডিপি কম, আমাদের পার ক্যাপিটা ইনকাম কম, নানান কারণে আমরা অনেক সময় এই সুযোগগুলি পাই না। আমাদের লেবাররা বিদেশে গিয়ে কাজ করতে তাদেরকে দিয়ে বেশি পরিমাণ পরিশ্রম করাইয়া কম পয়সা দেয়, বলে যে তাদের অদক্ষ, অর্ধদক্ষ ইত্যাদি। তো তাদেরকে দক্ষ করে নিয়ে তোমরা তোমার দেশে ব্যবহার করো, এই সমস্ত কারণে বলা হচ্ছে নন মেম্বার কান্ট্রিজ। এখন আমরা তো এরকম নন মেম্বার কান্ট্রিজ এর মধ্যে পড়ে গেছি কোনো কোনো ক্ষেত্রে। তো সেই সুযোগ সুবিধাগুলি তার তৈরি করার জন্য ওপেন রিজিয়নালিজমের পক্ষে অনেকেই মতামত দিচ্ছে, এবং এটা ওপেন রিজিয়নালিজমের সুযোগটা নিতে চাচ্ছে। এখন রিজিয়নালিজমের এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় যেটা সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, এখানে আমরা সাবটা বলি। সাউথ এশিয়ান কান্ট্রিজ আর এক্সচেঞ্জ টেরিফ প্রেফারেন্স আন্ডার সাবটা। তারপরে হলো এখানে ইন্ডিয়া সাবটার মধ্যে কারা কারা আছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর মেম্বার্স অফ দ্য ব্যাংকক এগ্রিমেন্ট। তারপর সাউথ এশিয়ান কান্ট্রিজ আর অলসো এক্সচেঞ্জিং preferences under GSTP, Global System of Trade Preferences. এগুলি কিন্তু নানানভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু সবগুলি যে কার্যকর এরকম না, বাট there is also তারপরে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর অলসো মেম্বার্স অফ দ্য ইকোনমিক গ্রুপিং লাইক বিমস্টেক। হ্যাঁ, কিন্তু আমরা IOR, ARC, ইন্ডিয়ান ওশান রিমের মেম্বার না। This is actually the regional cooperation in East Asia. কিছুক্ষণ আগে আমি যেটা দেখাইলাম যে বেশ কয়েকটি দেশ এখানে আছে, আর এখানে ইন্দো বাংলা আমাদের দরকার নাই। বায়োলেটারাল কন্টেক্সট বিমস্টেকের কথা বললাম যে সার্ক কান্ট্রি দেশের ইয়ে, আর এটা হলো ইন্ডিয়ান IOR, ইন্ডিয়ান ওশান রিম অ্যান্ড অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ARC। IOR, ARC যেটা, এইটা কিন্তু খুব স্ট্রং। এটা 1995 সালে গঠিত হয়, এবং ইকোনমিক কোঅপারেশনের ক্ষেত্রে এরা অনেক লিবারালাইজেশন করে নিজেদের মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধা এখানে তারা ইয়ে করছে। আরেকটা হলো EIMP, ইগা রিজিয়ন, যেটা আমরা বলি যে এখানে কয়েকটা দেশ আছে। এখানে যে দেশগুলি আছে, এখানে কারা কারা আছে? এখানে আছে ব্রুনাই, দারুসালাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স। BIMP, যে নিচে এখানে BIMP লেখা আছে, ইস্ট এশিয়ান গ্রোথ এরিয়া। এটা হলো যে এরা একটা সাব রিজিয়নাল ইয়ে, এখানে সাব রিজিয়নাল। এই যে চারটা, এখানে এশিয়ার মধ্যেও কিন্তু আবার এই চারটা দেশ আলাদা। এখানে সিঙ্গাপুর আছে, এখানে ইয়ে আছে ব্রুনাই, দারুসালাম আছে, এখানে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, এখানে ফিলিপিন্স আছে। So these are the countries actually transact themselves to gain over the benefits out of the Asian countries. Inter-regional মানে within the regional মধ্যে আবার inter-regional ইয়ে থাকে, এটা আমাদের দরকার নেই। So this is all about the regional business. আমরা এখানে কিন্তু মেইনলি এশিয়াটাকে আমরা ফোকাস করেছি। এটা আমরা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ওই যে কি বলে নাফটা, যেটা নর্থ আমেরিকান আরেকটা জোট আছে, সেটার কথা আমরা এখানে বলি নাই। এশিয়া অঞ্চলের কথা বললাম, G8, G7 এবং E7 এর কথা তো আমরা বললাম। So all these are actually related to the international business. আমরা সেগুলো নিয়ে আলাপ করলাম। তো এগুলি আসলে বইতে ওইভাবে পাওয়া যাবে না, বাট আমার স্লাইডগুলি ব্যবহার করেই এখান থেকে আপনাদের এই করতে হবে। যতটুকু অ্যানালাইসিস আপনারা নোট করে নিয়েছেন ওইগুলিকে আপনারা এই করতে হবে।
এখন পরীক্ষার আমরা জন্য স্লাইড এই স্লাইডটা বোধ নাই না? জি স্যার, নাই স্যার। আচ্ছা, যাই হোক, এটা আমি তাহলে করে দেবো, আজকে পাঠিয়ে দেবো, অসুবিধা নাই। আরেকটা হলো, এটা অনেক সময় থাকে কম্পারেটিভ কি বলে, ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ। এখানে দুটো বিষয় আছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আমরা থিওরি অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চাচ্ছি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা হচ্ছে, আসলে কম্পিটিটিভ মানে হলো কি, হচ্ছে এক ধরনের দক্ষতা অর্জন করা, যেই দক্ষতা সাথে অন্যরা, যেমন আমরা যদি ম্যারাথন দেই, ম্যারাথনে কি করে, ম্যারাথনে অনেক লোক প্রথমে দৌড়ানো শুরু করে, শেষ পর্যন্ত দেখা গেল যে একজন অনেকের পেছনে ফেলে সে সামনে অগ্রসর হয়ে গেছে, তার পিছনে কিন্তু আবার অনেকগুলি মানে ভাগ ভাগ আছে, দেখা যায় 4-5 জন তার কাছাকাছি আছে, তারপরে 10 জন তার আরো কাছে পরের গ্রুপে আছে, এরপরে হয়তো 20 জন আছে, শেষের দিকে দেখা যাবে যে শুরু থেকে যা ছিল তার 50%-এর বেশি, 60% বা 70% তখনও দৌড়াইতেছে। হ্যাঁ, বাট দে উইল নেভার রিচ দ্য ডেস্টিনেশন। তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা অনেকটা, যে এখানে যিনি আগে দৌড়াইয়া সামনের দিকে গিয়ে তার অবস্থান তৈরি করে ফেলেন, তিনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করে ফেলেন। যেমন প্রথম দিকে কিন্তু যারা চালাক ম্যারাথন দৌড়ের মধ্যে স্লোলি দৌড়ায়, তারা যখন মাঝামাঝি অবস্থা যায় তখন সে স্পিড বাড়ায় দেয়, স্পিড বাড়ায় দিয়ে এমন ভাবে ডিফারেন্স তৈরি করে যে অন্যরা দৌড়াইলেও কিন্তু তার কাছে রিচ করতে পারে, কারণ বিকজ দে হ্যাভ অলরেডি লস দেয়ার এনার্জি, যত জোরে দৌড়াক না কেন তার কিন্তু শক্তি ওই পরিমাণে কাজ করছে না যে ওয়ান স্টেপ অ্যানাদার স্পিড বাড়ায় দেওয়া। তো এই জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ ভেরি ডিফিকাল্ট ইস্যু, ইট ইজ নট সো ইজি। ইটস নট যে কম্পিটিশনে আমি প্রাইস কমায় দিলাম, আমি কোয়ালিটি বাড়ায় দিলাম, না, এটা না, এটা কিন্তু সামথিং এলস। এই দক্ষতা কিন্তু ইনবিল্ট কন্ডিশনে থাকে না, এটাকে তৈরি করে নিতে হবে। এই জন্য পোর্টার্স মডেল বলে একটা কথা আছে, যেটা আমরা অনেক সময় বলি, যে পোর্টার্স মডেলে বলা হচ্ছে যে আগের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে পরিবর্তন করে এখন কম্পারেটিভ অ্যাডভান্টেজের পরিবর্তে এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসছে। এখন পোর্টারের কথা হলো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকাটা হলো কি, কম্পারেটিভ যেমন কি আছে, যেমন সৌদি আরবে তেল আছে আর বাংলাদেশে আছে সস্তা লেবার, সুতরাং কম্পারেটিভ থাকা সত্ত্বেও কিন্তু দে ক্যানট বি রিচ। কম্পারেটিভ অ্যাডভান্টেজটাকে যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজে পরিণত করা যায়, তাহলেই কিন্তু সেই জায়গাটা সিনার্জি অ্যাড করা যেটাকে বলা হয়, তাহলেই কিন্তু উপরের দিকে উঠা যায়, না হলে উপর দিকে উঠা যায়। এখন এই পোর্টার্স অ্যানালাইসিসের মধ্যে দুইটা মডেল বলা হচ্ছে, দুইটা টু স্টেজ মডেল বলা হচ্ছে। একটা হচ্ছে স্টেজ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ডায়মন্ড মডেল। এই দুইটা মডেল দিয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করতে। এখন এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা, এটা হলো এই মডেলটার মধ্যে আবার 4টা স্টেজ আছে: ফ্যাক্টর ড্রিভেন, ইনভেস্টমেন্ট ড্রিভেন, ইনোভেশন ড্রিভেন এন্ড অয়েল ড্রিভেন। আমাদের সম্পদ আছে, কিন্তু যদি আমার ইনোভেশন ক্যাপাসিটি না থাকে এবং আমি যদি ইনভেস্টমেন্ট করে সেটাকে কাজে লাগাতে না পারি, আর আমার যদি বিভিন্ন ফ্যাক্টরস গুলি থেকে যদি কন্ট্রিবিউশন না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। সো অনেক সময় অনেক দেশ অয়েল দেশ থাকে, যেমন স্বর্ণ, আফ্রিকান অনেক দেশ কিন্তু স্বর্ণ উত্তোলন করে। স্বর্ণ, সাউথ আফ্রিকার কথাই বলি, যে তারা স্বর্ণের খনি আছে, বাট ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড? নো। সৌদি আরবেও স্বর্ণের খনি আছে, সৌদি আরবেও তেলের খনি আছে, গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু তাই বলি কি তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে কিন্তু নাই, কম্পারেটিভ অ্যাডভান্টেজ তাদের আছে। সুতরাং এই আদার্স অ্যাডভান্টেজ গুলি লাগবে। এবং ফ্যাক্টরের মধ্যে কি লাগবে, এই যে এই সমস্ত কথা বলা আছে। এখানে চায়নার উদাহরণ দেওয়া হয়েছে ফ্যাক্টর ড্রিভেন স্টেজে।
এই প্রত্যেকটারই এখানে আছে। আমি এই স্লাইডটাও দিয়ে দিব। ইনোভেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইনোভেশন না থাকলে যেটা বললাম, যারা কথা বললাম, ইনোভেটিভ আইডিয়া নিয়ে ব্যবসায় টিকে থাকতে হলে ইনোভেটিভ আইডিয়া লাগে। এবং এখানে যেমন কে কোন ধরনের প্রোডাক্ট মার্কেটে অলরেডি এমন অবস্থা তৈরি করছে যে তাকে মানে করা পরাস্ত করা কিন্তু খুব কঠিন। এখন এখানে বলা হচ্ছে এস্টিমেটেড নাম্বার অফ জাপানিজ রাইভালস ইন সিলেক্টেড ইন্ডাস্ট্রিজ। 1987 সালের স্টাডি এটা। তখন থেকে কিন্তু চলে আসছে যে জাপান কিন্তু অন্য দেশের তুলনায় কি অবস্থানে আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে সব এক নাম্বারে আছে এরকম না। এখানে কয়েকটা এরিয়া আছে, এখানে ভেহিকল আছে, এখানে ইলেকট্রনিক্স গুডস আছে, এখানে আদার্স গুডস আছে। জাপানিজ রাইভালরা জাপানের এগেনস্টে কারা কত যেমন জাপানের এগেনস্টে এয়ার কন্ডিশন তৈরি করে এরকম 13টা কান্ট্রি আছে বা 13টা কোম্পানি আছে ওয়ার্ল্ডের মধ্যে যারা জাপানের সাথে যুদ্ধ করছে। তারপরে অডিও ইকুইপমেন্ট আছে 25টা। সবচেয়ে কম যেটা সেটা হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট 4টা। বাকি অন্যগুলির ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিটর আছে। তাহলে জাপানকে কি করতে হবে? এই কম্পিটিটর যারা আছে তাদের উপরে জাপানকে টিকে থাকতে হবে। জাপান কিন্তু আইডেন্টিফাই করে ফেলছে যে মার্কেটে আমার কয়জন কম্পিটিটর আছে যারা আমার সাথে এখন যুদ্ধে অনেকটা বলা যায় যে সমানে সমানে আছে অথবা খুব কাছাকাছি আছে। সো you can see this is a kind of picture that we have to know. যে আমি আমার দেশের পণ্য যদি আমি বিদেশে সাথে কম্পিটিশনে, এই যে বলা হয় যে একটা কথা বলে যে think গ্লোবালি অ্যাক্ট লোকালি। মানে আমাকে চিন্তা করতে হবে যে গ্লোবাল অবস্থাটা কি, এবং আমি যদি ইভেন লোকাল মার্কেটেও আমি করি, আমার টার্গেট থাকে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার দেশে তো বিদেশি পণ্য ঢুকতেছে, সুতরাং আমাকে টিকে থাকতে হলে শুধু আমার দেশটা চিন্তা করলে হবে না, আমাকে কিন্তু অন্যরা কি করছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। আমার কারা কারা কম্পিটিটর ওয়ার্ল্ড বিভিন্ন দেশে বিরাজ করছে সেটাও জাপানিজরা কিন্তু শুধু বসে থাকে নাই, তারা কিন্তু এভাবে চিন্তা করে বের করছে যে তাদের টোটাল কম্পিটিটর কতজন, কোন প্রোডাক্ট। এই যে এখানে যতগুলি আছে এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 60টা পণ্যের ক্ষেত্রে তারা দেখছে যে তাদের গ্লোবাল কম্পিটিটর কয়জন আছে। তাহলে আমি এই প্রাইসিং এর সময়, ব্যবসা বাণিজ্য করার সময় কোন দেশে আমি তারা বিক্রি করছে, কোন দেশকে আমি বিক্রি করবো, কোন দেশের মার্কেট আমি ধরবো, কোন দেশকে আমার আয়ত্তে নিয়ে আসবো। This is also a kind of strategy how to proceed. এগুলি আমরা জাস্ট দেখানোর জন্য বলছি। তা এখানে স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হলে কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে এটা বলা হচ্ছে এখানে। ইকোনমিক, আমরা এখন পোর্টার্স মডেল বললাম, ইকোনমিক ডেভেলপমেন্ট মডেলের মধ্যে ইকোনমিক মডেলের কথা বলতেছিলাম। এখন কিন্তু আছে অয়েল ড্রিভেন মডেল। হ্যাঁ, এটাও আমাদের দেখতে হবে। এটা ইউরোপ, ইউকে, ইউএস ইন ফিউচার এটাকে বলা হয়েছে। এখন ডায়মন্ড মডেল যেটা, এখানে বলা হচ্ছে যে ফ্যাক্টরি কন্ডিশন, ডায়মন্ড ডিমান্ড কন্ডিশন, তারপরে হচ্ছে ফার্মস স্ট্র্যাটেজি এন্ড রিলেটেড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ গুলি কিরকম আছে, ন্যাশনাল কম্পিটিশন কিভাবে হয়, পোর্টার্স ডায়মন্ড মডেলের মূল স্ট্রাকচার এন্ড রাইভালরি কিভাবে কাজ করে, এগুলিও আমি দিয়ে দেব। এখানে পোর্টার্স মডেল সম্পর্কে যদি পরীক্ষা আসে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের ক্ষেত্রে এই জিনিসগুলি করতে হবে।
এবং কম্পিটিশনে টিকে থাকতে হলে কি করতে হবে? সাস্টেনিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আমি যদি কম্পিটিশনে টিকে থাকতে হয় তাহলে আমার কি করতে হবে? এই যে 4টা কাজ করতে হবে। আর কান্ট্রি কম্পিটিটিভনেস সেটা হলো আলাদা। দেশ কোন কোন দেশ মানে কম্পিটিশনের কোন র্যাঙ্কে আছে, এখানে বলা হচ্ছে 20 মোস্ট কম্পিটিটিভ কান্ট্রি। সুতরাং 1 নম্বরে ইউনাইটেড স্টেটস, 2 নম্বরে সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, এরা কান্ট্রি কম্পিটিটিভ 20টার মধ্যে। আর একদম নিচের দিকে আছে কতগুলি দেশ, এখানে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে কিনা জানি না, দেখি তো। স্যার আপনার ওই স্লাইডটা বাংলাদেশ, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্লাইডটা দেখা যাচ্ছে আপনার না? ওই স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। না স্যার। এতক্ষণ পরে বললে হবে? আছে একটা স্লাইড দেওয়া আছে, সেটা তো ফিউচার প্ল্যান হচ্ছে আর কি। এখন দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায় দেখা যায়। হ্যাঁ, কান্ট্রি কম্পিটিটিভনেস কান্ট্রির মধ্যে হলো 20টা উপরে 20টা নিচে, তার মানে বাংলাদেশ এই 112 বা 20-এর পরে 112 উপরে কোথাও কোনো এক জায়গায় আছে। তারপরে হলো যে কোন কোন দেশ কোন কোন পণ্যের ক্ষেত্রে অলরেডি সেরা হয়ে আছে। হ্যাঁ, কোন কোন পণ্যের ক্ষেত্রে অলরেডি তারা সেরা হয়ে আছে এবং ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আদার কান্ট্রিজ। আমি ইচ্ছা করলেও ওই ইন্ডাস্ট্রিতে ঢুকা আমার ঠিক হবে কিনা আমি আগে দেখব। আমি আসলে ইতালির সাথে সিরামিক টাইলস, তারপরে হচ্ছে ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন আইটেমস, এই ধরনের কিছু কিছু আছে, ফুটওয়্যার। অর্থাৎ এক একটা দেশ কিছু কিছু পণ্য এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ওই সমস্ত পণ্য বাংলাদেশের লোকেরা উৎপাদন করলে হিসাব নিকাশ করতে হবে। এই জন্য জাস্ট কয়েকটা দেশের উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে তারা এই সমস্ত এর ক্ষেত্রে তারা বেস্ট পজিশনে আছে। তাদেরকে ডিফিট দেওয়া অথবা তাদের সাথে কম্পিটিশনে যাওয়া, হয়তো ছোটখাটো মার্কেট তারা যেটুকু ছেড়ে দিয়েছে সেইটুকু জায়গার মধ্যে আমরা ইন করতে পারবো। এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ রিলেটেড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কোন ধরনের ইন্ডাস্ট্রিগুলি বেশি কম্পিটিটিভ এবং কোন কোন দেশ সেই সমস্ত কম্পিটিটিভনেসের মধ্যে আছে। যেমন ইন্ডাস্ট্রির নাম ডেইরি প্রোডাক্টস, এখানে ডেনমার্ক ইজ দ্য টপ, তারপরে জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। এক একজনে এক এক ধরনের পণ্যের ক্ষেত্রে তারা এখানে ইন্ডাস্ট্রি এবং তার সাথে রিলেটেড ইন্ডাস্ট্রি, যেমন এখানে এই আমরা ডেইরি প্রোডাক্টস এন্ড গ্রোয়িং এটার কথা বলছি, এটার সাথে রিলেটেড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এনজাইমস, কেমিক্যালস আছে, কেমিক্যালস হচ্ছে পেন্টিং ইঙ্ক, হ্যাঁ এই ধরনের জিনিস। অর্থাৎ ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ রিলেটেড ইন্ডাস্ট্রিজ যেগুলি আছে সেগুলিতেও কিন্তু এই সমস্ত দেশ, অর্থাৎ এখানে যে মূল ইন্ডাস্ট্রিগুলি আছে তার বাই প্রোডাক্ট গুলি বের হয় এবং সেই বাই প্রোডাক্ট থেকে তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে এটার অবশ্যই ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে আমরা যেটা বলি যে বর্জ্য বলা যায়, অনেকটা বলা যায় যে যেগুলি বের হয় সেগুলিকে তারা রিসাইকেল করে আবার অন্য পণ্য উৎপাদন করতে পারে। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এই স্লাইডটাও আমি দিয়ে দিব জাস্ট জানার জন্য। থ্যাংক ইউ। আজকে পর্যন্তই আমরা। স্যার আচ্ছা, পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা নিব সেটা কি শুধু স্লাইড গুলা আর সীমা টেক্সট বই আর প্রিভিয়াস কোশ্চেন গুলা? হ্যাঁ স্যার আপনি কি? পড়তে হবে। জি স্যার। আসলে অনেক সময় হয় কি প্রশ্নকর্তার উপরে নির্ভর করে, কারণ উনি যদি একেবারে সিলেবাস দেখে দেখে থিওরিটিক্যাল প্রশ্ন করে তাহলে একরকম। এখন হয়তো আইসিএম এর কিছু স্যার একটু আপনি যদি একটু সহজ করে বলে দিতেন যে কিভাবে একটু, স্যার আপনি তো সবকিছু জানেন। এটা তো বলা খুব মুশকিল,
তো বলা মুশকিল। স্যার আমি টপিক হয়তো বলতে টপিক পারবো। ধরে তারপর স্যার আপনার যেমন অনেক অভিজ্ঞতা আছে স্যার স্যার টপিক যেমন যে বলেন। ইন্টারন্যাশনাল না, এটা আসলে নির্ভর করবে প্রশ্নকর্তা কিভাবে সিলেবাস দেখে প্রশ্ন করবে, কারণ সিলেবাসটা এত ডিটেলস এবং এত বাস্ট সিলেবাস, এখানে যে কোনো দিকে ইচ্ছা করলে প্রশ্ন করা যায়। তো এই জন্য আমরা আসলে আলোচনা তো সীমাবদ্ধ রাখা খুব কঠিন। এনে পরীক্ষা কবে? স্যার পরীক্ষা তো স্যার জুলাই 10 না, এটা তো আগস্ট এই ইকোনমিক। এই সেশনে তো আর পরীক্ষা হচ্ছে না, আপনাদের তো পরের সেশনে পরীক্ষা দিতে না হবে। স্যার আমাদের এই না সেশনে স্যার আমাদেরকেও তো দিয়ে দিছে স্যার, ও, যারা দিয়ে দিছে নিল না? 2021 স্যার। জি স্যার, জুলাই 27 তারিখ থেকে স্যার মনে হয়। ইকোনমিক্স পরীক্ষা 10 আগস্ট। 10 আগস্ট। আচ্ছা, তাইলে তো আমরা এই মাসের স্যার এই মধ্যে জন্য একটু টেনশনে আছি যে কিভাবে এটা প্রিপারেশন নিব। আচ্ছা, আমি লাস্টের অনেক- দিকে দেখে কথা বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।